বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রহস্যের অন্ধকারে। নমস্কার, আমি পার্থ প্রতিম, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেল। আজ আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির আপনাদের সাথে। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তারা প্রায় 70% লিসেনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এরকমটি করবেন না প্লিজ। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। আর আমরা আজ আবারও হাজির একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। আহা, তোমার মনে এত সংকোচ কেন বন্ধু? তুমি আমার যে উপকার করেছো তার জন্য আমি চিরদিন তোমার দাস হয়ে থাকব। তাই তোমার একজন নিতান্ত দাস হিসেবে তুমি আমায় আদেশ করো, কি এমন সেই সামান্য বস্তু যা তোমার চাই? আমি কথা দিচ্ছি, তা আমি তোমার চরণে অর্পণ করব। তোমার প্রাণ বীরভদ্র, তোমার প্রাণ। কুমারজিতের বজ্র কঠিন কণ্ঠ শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠে বীরভদ্রর। ওর মেরুদণ্ড বেয়ে ক্ষণিকের জন্য বয়ে যায় একটা হিম শীতল স্রোত। ব্যাপারটা হৃদয় অঙ্গমন করে ওর দিকে ফিরে তাকাতে যেতেই কুমারজিতের হাতে ধারালো তরবারি ঝলসে ওঠে বিদ্যুতের বেগে, আর বীরভদ্রর প্রশস্ত কাঁধের উপর থেকে ছিটকে গিয়ে পড়ে ওর খণ্ডিত মস্তিষ্ক। ভাবতে লজ্জা করছে, এই মল্লযুদ্ধের আড়ালে বীরভদ্র আমার মেয়ের শরীরটাকে তার লালসা পূর্ণ করার জন্য পেয়ে যাবে। না না, হে আমি সহ্য করতে পারবো না গুরুদেব, হে আমি সহ্য করতে পারবো না। ঠিক তখনই ওর মনে পড়ে ঋষিকেশ ব্রহ্মচারীর সেই কথা। উনি বলেছিলেন একমাত্র ওর শরীরের আকর্ষণেই পদ্মাবতীর ঘুম ভাঙতে পারে। বিন্দু মাত্র সময় নষ্ট না করে এক টানে নিজের ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে ফেলে রূপবতী। বিবস্ত্র পদ্মাবতীকে দু হাত দিয়ে আলিঙ্গন করে নিজের নিরাবরণ বুক মিলিয়ে দেয় ওর বুকের সাথে। পদ্মাবতীর হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করতে পারে ও। পাগলের মতো পদ্মাবতীর ঠোঁটগুলো নিজের মুখে নিয়ে চুষতে থাকে পদ্মাবতী, আর কেঁদে আকুতি জানাতে থাকে। রাজকুমারী। রাজকুমারী বললেই যে কথাটা প্রথমেই আপনাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো অসামান্য সুন্দরী, রাজামশাই আর রানীর হৃদয়ের অন্তঃস্থলে বাস করা কোনো একটি আদুরে মেয়ের গল্প, যাকে বিবাহ করার জন্যে পক্ষীরাজ ঘোড়ায় চেপে কোনো এক রাজপুত্র 7 সমুদ্র পাড়ি দিয়ে আসবে। কিন্তু আমরা এমন কোনো এক রাজকন্যার কথা ভাবতে পারি কি যে একজন যোদ্ধা, যে রাজকন্যাকে তার নিজের রাজ্যের বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য নেমে পড়তে হয় মুষ্টিমেয় পালোয়ানের সাথে মল্লযুদ্ধের আসরে, কিংবা গভীর রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে পাড়ি দিতে হয় শত্রুর শিবিরে এবং সম্পূর্ণ একাকে সেই শত্রুর সাথে যুদ্ধ করতে হয়। সেই শত্রুর করা কোনো এক গোপন অভিসন্ধির রহস্য উন্মোচন করতে হয়। আমাদের আজকের উপস্থাপনা নিষিদ্ধ প্রেম গল্পের কেন্দ্রীয় চরিত্র এইরকমই এক রাজকন্যা, রাজকন্যা পদ্মাবতী। দেশের প্রতি ভালোবাসার টানে তাকে সবকিছু পরিত্যাগ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সম্পূর্ণ একাকী লড়াই করতে হয় এমন দুর্ধর্ষ চক্রান্তকারীদের বিরুদ্ধে। শুনুন রহস্যের অন্ধকারে চ্যানেলে আমাদের আজকের উপস্থাপনা লেখক শ্রী শিবাঙ্গনের কলমে নিষিদ্ধ প্রেম। আমাদের বিশ্বাস আমাদের আজকের উপস্থাপনা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
দিনটা ফাল্গুন মাসের পূর্ণিমা। সূর্যদেব পশ্চিম আকাশে অস্ত যাওয়ার ক্ষণিক বিলম্বেই পূব আকাশে দেখা দিয়েছেন পূর্ণচন্দ্রদেব। তবে উদয়ের মুহূর্তে তিনি কিছুটা নিষ্প্রভ রক্তিম বর্ণের। তবে ক্রমেই তার উজ্জ্বল বর্ণ ফুটে উঠবে, আর জ্যোৎস্না ধারায় অমৃত প্রবাহে পৃথিবী প্লাবিত হবে। তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর নিজের গৃহের দোতলায় পূর্ব দিকের অলিন্দে দাঁড়িয়ে এই কথাই ভাবছিল রূপবতী। ও জানে এই ক্ষণ ওর প্রতীক্ষার, আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ওর মনের মানুষ। রোজকার এই প্রতীক্ষা এখন কেমন একটা অভ্যাসে পরিণত হলেও মাঝে মাঝে যেন অধৈর্য বলে মনে হয় রূপবতীর। প্রতিদিন সন্ধ্যায় এই অপেক্ষা আর ভালো লাগে না। আর সে কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে নিজের হাতের ওপর একটা অন্য হাতের ছোঁয়া অনুভব করে রূপবতী। তবে সেদিকে দৃষ্টি না ফিরিয়ে সেই আলোকোজ্জ্বল চন্দ্রদেবের দিকে তাকিয়েই রূপবতী বলে ওঠে, এতক্ষণে সখীর কথা মনে পড়ল? না সখী, তোমার কথা আমার সারাদিনই মনে পড়ে। কিন্তু তুমি তো জানো আমার উপরে কত বড় গুরু দায়িত্ব দিয়েছেন আমার পিতা মহারাজ শূরসেন। ছোট থেকেই আমি অস্ত্রবিদ্যায় আগ্রহ দেখানোয় আমাদের রাজবাড়ির অস্ত্রকোষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। আর সেই সব সামলেই আর কি। থাক সখী, সারাদিন পর একবার যখন তোমার এখানে আসার সময় হয়েছে, তখন আর অস্ত্রাগারের কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই না। রূপবতীর কথা শুনে পদ্মাবতীর বুঝতে অসুবিধা হয় না যে রূপবতীর মনে কোথাও একটা ক্ষোভ জমাট বেঁধে রয়েছে। হয়তোবা এটা পদ্মাবতীর প্রতি তার অভিমান। মনের সেই সন্দেহ দূর করার জন্য পদ্মাবতী বলে ওঠে, কি হয়েছে সখী? তোমার কি আমার উপর কোনো অভিমান জমেছে? আমার কোনো ব্যবহারে তুমি কি আঘাত পেয়েছো? না সখী, না, তোমার ব্যবহারে আমি আঘাত পাইনি। আমি জানি আমি নিতান্ত ঘরে আবদ্ধ এক নারী মাত্র, আমার জগৎটাও সীমিত। কিন্তু তুমি তা নও। তোমার অনেক কাজ, সেই সব মিটিয়ে যে তুমি আমার জন্য প্রতিদিন দেখা করতে আসো, তাই তোমায় ধন্যবাদ। এর বেশি কিছু আমি আর আশা করতে পারি না। পদ্মাবতী বুঝতে পারে ওর অনুমানই সত্যি, কারণ রূপবতী ওর উপরে রাগ করেছে। আর সেই রাগ না ভাঙাতে পারলে ওর যে রক্ষে নেই, তাও পদ্মাবতী খুব ভালো করে জানে। তাই সে ধীরে ধীরে রূপবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে রূপবতীর ঘন কেশ রাশি সরিয়ে ওর পিঠে একটা স্নেহের চুম্বন এঁকে দিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে, কি হয়েছে সখী? এই পদ্মাবতী তার সখীকে কথা দিচ্ছে, এই উজ্জয়িনী নগরীর কেউ যদি সামান্যতম ব্যথা তোমাকে দিয়ে থাকে, তবে আমি, হ্যাঁ আমি, তবে আমি তাকে তোমার চরণে এনে উপস্থিত করব সখী। বলো তুমি। না, চাই না, চাই না আমার শত্রুর উপরে বিজয়। আমি শুধু চাই আমার সখী যেন সব সময় আমার কাছে থাকে। আমি যখনই চাইব যেন আমি আমার সখীকে দেখতে পাই, যেন তার শরীরের ঘ্রাণ আমি গ্রহণ করতে পারি, তাকে যেন চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়ে নিজের আত্মাকে তৃপ্ত করতে পারি। এছাড়া আমি আর কিছু চাই না। বলো সখী, তুমি আমায় কথা দিতে পারো আমার ডাক তুমি কখনো ফিরিয়ে দেবে না? ঠিক আছে সখী, আমি তোমায় কথা দিলাম, যদি মৃত্যুর চিতাতেও আমি তোমার ডাক শুনতে পাই, তবে শত প্রতিকূলতাকেও ভঙ্গ করে আমি তোমার কাছে ফিরে আসব। একমাত্র দেবাদিদেব মহাদেব আর মা ভবানী ছাড়া কেউ আমার কাজ করতে পারবে না। এতক্ষণে যেন রূপবতীর অভিমান কিছুটা গর্ব হয়।
সে পদ্মাবতীর দিকে তাকিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। দুজনের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস মিলে যায় একে অপরের সঙ্গে। একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারে ওরা। পদ্মাবতী যখন বুঝতে পারে রূপবতীর অভিমান একটু হলেও কমেছে, তখন সে আবারও জিজ্ঞেস করে, কিন্তু তুমি এভাবে কেন বললে? সে কথা তো বললে না সখী। আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। সেখানে আমি দেখেছি এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, যেখানে লক্ষ লক্ষ অশরীরী পিশাচদের হাতে ভয়ঙ্কর সব অস্ত্র। তারা ইতিমধ্যেই হত্যা করেছে আমাদের সেনানায়ক বীরভদ্রকে, আর তাদের সামনে শুধু দাঁড়িয়ে আছো তুমি। তোমাকে হত্যা করে ওই শয়তানের দল এই উজ্জয়িনী নগরী দখল করতে চায়। যদিও রূপবতীর এটা একটা নিছক স্বপ্ন মাত্র, কিন্তু ওর এই শেষ কথাটি শুনেই চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে পদ্মাবতীর। উজ্জয়িনী নগরী ওর কাছে ওর মায়ের মতো, তাই তার উপরে আসা কোনো আঘাতকে সম্পূর্ণ নির্মূল না করে ফেলতে পারা পর্যন্ত ওর শান্তি নেই। তার কারণ গুপ্তচর মারফত বেশ কিছু অন্তর্দ্বন্দ্বের খবর পদ্মাবতী পেয়েছে। তাই ওর মনে প্রথম যেটা আঘাত করে সেটা হলো কোন আক্রমণের কথা রূপবতী বলতে চাইছে। তবে কি সত্যি এই মহাযুদ্ধ আসন্ন? আর যদি সত্যিই তাই হয়, তবে দেশকে বাঁচাবার জন্য নিজের শেষ বিন্দুটুকু দিতে পিছপা হবে না পদ্মাবতী। সখী, তুমি আমায় কথা দাও, দেশে যত বড়ই বিপদে ঘনিয়ে আসুক না কেন, যতই চক্রান্ত করা হোক না কেন, তুমি তার কোনো কিছুকেই প্রাধান্য না দিয়ে শুধুমাত্র আমার জন্য তুমি ফিরে আসবে। দাও সখী, কথা দাও। পদ্মাবতী জানে এই কথা সে তার সখীকে বলতে পারবে না। নিজের যদি মৃত্যু আসন্ন হয়, তবে ধর্মরাজের অনুমতি নিয়েও নিজের শেষ রক্তবিন্দু শরীর থেকে ত্যাগ করবার আগে পর্যন্ত সে লড়াই করবে দেশের শত্রুর বিরুদ্ধে। কিন্তু পাশাপাশি সে এ কথাও জানে যে তার সখী রূপবতী কতটা একরোখা এবং জেদি। তার নিজের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছুই সে শুনবে না। তাই পদ্মাবতী আর এ ব্যাপারে কথা না বাড়িয়ে রূপবতীকে চোখের ইঙ্গিত করে সুন্দর করে সাজিয়ে রাখা নরম বিছানাটার দিকে। আসল উদ্দেশ্য তখনকার মতো বিষয়টি এড়িয়ে যাওয়া। রূপবতীর শরীরের গন্ধ যেন পদ্মাবতীকে তখন মাতাল করে তুলেছে। আর নিজেকে ধরে রাখতে পারছে না পদ্মাবতী। ধীর পায়ে ওরা দুজনে গিয়ে বসে রূপবতীর বিছানার উপর। এই মুহূর্তে ওদের মিলনের সাক্ষী শুধু পূর্ণচন্দ্রদেব। চন্দ্রালোকের সমস্ত অধিবাসীরা অবাক হয়ে দেখে পৃথিবীর বুকে দুই নারীর মিলন দৃশ্য, যেন তারা কামদেব ও রতি দেবীর দুই মানবী প্রতিভু। সকলকে এক মোহবেশের মধ্যে ফেলে ওরা দুজনে একে অপরের শরীর নিয়ে খেলায় মেতে উঠলেও পদ্মাবতী আজ বড়ই আনমনা। তার শুধু মাথার মধ্যে একটাই প্রশ্ন, রূপবতীর এ হেন স্বপ্ন দেখার কারণ কি? তবে কি সত্যি উজ্জয়িনী নগরীর ওপর বিপদের ছায়া ঘনিয়ে আসতে চলেছে? আর যদি তাও আসে, তবে কি সেই বিপদ যার বিরুদ্ধে একা প্রতিরোধ করে তুলতে হবে পদ্মাবতীকে? পদ্মাবতী দেখতে পায় ধীরে ধীরে চন্দ্রমার উজ্জ্বলতা যেন কমে আসছে। ওর হঠাৎই মনে পড়ে, ঠিকই তো, সেই দিনই তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
তবে কি সেদিন সত্যিই কোনো মহাজাগতিক নির্দেশ আসতে চলেছে পদ্মাবতীর উদ্দেশ্যে? কিন্তু কি সেটা? কি সেই অশনি সংকেত যা সমগ্র উজ্জয়িনী নগরীকে তোলপাড় করে দিতে চলেছে? ভোরের আলো পূব আকাশকে আলোকিত করেছে বেশ কিছুক্ষণ আগেই। যদিও অন্যান্য দিনে পূব আকাশে আলোর ঝলক দৃশ্যমান হওয়ার আগে থেকেই পদ্মা ওর বিছানা পরিত্যাগ করে ওরই শোয়ার ঘরের পাশে রাখা রূপোর বড় পাত্রে চোখ মুখ ধুয়ে নিমের দাঁতন মুখে দিয়েই নেমে আসে রাজবাড়ির একতলায়। যে সময় সাধারণ গৃহস্থ বাড়ির অন্তর্মহলের স্ত্রীলোকেরা পর্দার বাইরে বের হলেই সমাজে সমালোচনার ঝড় উঠত, ঠিক সেই সময়েই পদ্মা নিজের সমাজের সব অবগুণ্ঠন ছিন্ন করে বেরিয়ে পড়তে চেয়েছিল, সমাজটিকে নিজের চোখে দেখবে বলে। সমাজে নারীর স্থান তখন অনেক উঁচুতে ঠিকই, কিন্তু সেটা সংস্কৃত চর্চা, কলা বিজ্ঞান, সঙ্গীত, এমনকি চিত্রাঙ্কনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু পদ্মাই প্রথম সেই নারী যে সেই সীমা ছিন্ন করে ভোরের আলো ফোটার সাথে সাথেই গিয়ে পৌঁছেছিল মল্লযুদ্ধের আখড়ায়। সেখানে এর আগে কোনো নারী, তাও বা কোনো সম্ভ্রান্ত ঘরের নারীকে কেউ কখনো দেখেনি। তাই পদ্মা যখন উজ্জয়িনী নগরীর রাজপথ বারবার হেঁটে যেত আখড়ার পথে, তখন যে কয়েকজন নগরবাসীর ঘুম ভেঙে উঠত, তারা অবাক চোখে তাকিয়ে থাকত পদ্মাবতীর দিকে। সকলেরই মনে ছিল একটাই প্রশ্ন, এ কেমনতর বিধান সমাজের যে একজন সামান্য নারীকে তার গৃহে আটকে রাখতে পারে না, কিন্তু চাইলেও কিচ্ছু করার নেই। পদ্মা উজ্জয়িনী নগরীর মহারাজ সুর সেনের কন্যা, আর নিজের কন্যার প্রতি স্নেহে আবদ্ধ মহারাজ তার প্রতি কোনো অভিযোগ শুনতে রাজি নন। আর যদি কেউ সেটা করে, তবে অভিযোগকারীর কপালেই জোটে চরম দুর্ভোগ। তাই দেশের সাধারণ প্রজারা চেয়েও কিচ্ছু বলতে পারে না। কিন্তু উজ্জয়িনী নগরে সবকটা মানুষের সেই একই প্রতিবন্ধকতা নেই, যিনি রাজরোষের ভয়ে চুপ করে থাকবেন। মহারাজ, মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার এই মাত্রাতিরিক্ত স্নেহ পদ্মার ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠছে। ওকে যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায়, তবে তবে ও কিন্তু নিজে যেমন সমাজের চোখে পতিতা হবে, ঠিক তেমন ভাবেই আপনার মান সম্মান ধুলায় ধূসরিত হবে। আপনি দয়া করে বিষয়টি ভেবে দেখুন রাজন। কেন রানী, আমাদের কন্যা কি এমন ঘটিয়েছে যার জন্য তুমি এতটা বিচলিত? আপনি কি কিছুই জানেন না রাজন, নাকি সব জেনেও না জানার ভান করছেন? আমি জানি প্রিয়ে, পদ্মা আর 5 জন সাধারণ কন্যার মতো নয়। সে হয়তো বাকিদের থেকে কিছুটা পৃথক। আমি সেটা ওর নিজস্বতা বলেই মনে করি। পৃথিবীর সব মানুষ যে একরকম হয় না, তা তো তুমি জানোই প্রিয়ে। এটা কি পদ্মাকে আপনার অনর্থক প্রশ্রয় দেওয়া নয় রাজন? প্রশ্রয় নয় রানী, এটাই তো বাস্তব। আমাদের কন্যা যে বাকি কন্যাদের থেকে অন্য রকম, সে কথাকে তুমি অস্বীকার করতে পারো? যে সময়ে ওর বয়সী অন্য কন্যারা বেশভূষা, চিত্ত বিনোদন নিয়ে ব্যস্ত, সেই সময়েই পদ্মা অস্ত্র শিক্ষার নিবিড় প্রশিক্ষণ করে চলেছে। এ কি কোনো সাধারণ ব্যাপার রানী? অস্ত্র শিক্ষায় যখন মনোনিবেশ করেছে, তখন তো আমি কোনো বাধা দিইনি রাজন। কিন্তু
তবে রানী, তোমার আপত্তি কিসে? আপনি কি জানেন মহারাজ, সম্প্রতি পদ্মার আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে মল্লযুদ্ধে, যেখানে সে আগামীকাল প্রত্যুষে আহ্বান জানিয়েছে সেনাপতি বীরভদ্রকে। সেনাপতি বীর বিক্রমের পুত্র বীরভদ্র? হ্যাঁ, সেই। কিন্তু আমি জানি রানী, বীরভদ্র যথেষ্ট বীর। উজ্জয়িনী নগরের সমস্ত মল্লবীদের সে আগেই পরাভূত করেছে। কিন্তু পদ্মা যে তাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে, সেটাও মল্লযুদ্ধে, সে কথা তো তোমার জানা নেই। মহারাজ, পদ্মাবতী কৈশোর থেকে সদ্য যৌবনে পদার্পণ করেছে। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনেই তার শরীরে নানা রকম পরিবর্তন হচ্ছে, আর মল্লযুদ্ধের সময় প্রতিযোগী যোদ্ধার সঙ্গে তার সরাসরি দৈহিক সংযোগ, এটা মা হিসেবে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হে রাজন, আপনি ওকে নিরস্ত্র করুন। তার মানে তোমার আপত্তি পদ্মার বীরভদ্রকে মল্লযুদ্ধে আহ্বান জানানোই নয়, সামগ্রিকভাবে ওর মল্লযুদ্ধের অভ্যাসেই। কারণ ওর প্রতিপক্ষ কোনো মহিলা প্রতিদ্বন্দ্বী এই সমগ্র উজ্জয়িনী নগরে আর কেউ আছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। তোমার এই কথা বলার উদ্দেশ্য মনে হচ্ছে এই রকম, কি তাই তো? আপনি বিচক্ষণ মহারাজ। এই রাজ্যের কোনো কিছুই আপনার অজ্ঞাত নয়, আর এই রাজ্যের প্রত্যেক প্রজার হিতাহিত দেখার গুরু দায়িত্ব আপনারই। তাই আমি এই রাজ্যের একজন সাধারণ প্রজা হিসেবে, একজন মা হিসেবে আপনার কাছে আকুতি জানাচ্ছি মহারাজ। আর সকলের মতন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন মহারাজ। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। এ তুমি কি বলছো রানী? তুমি এই দেশের কোনো সাধারণ প্রজা নও। আমার অর্ধাঙ্গিনী হিসেবে এই রাজ্যের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমারও আছে। বেশ, যদি সেই কথাই বলেন, তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি মহারাজ, অবিলম্বে বন্ধ করা হোক পদ্মাবতীর মল্লবিদ্যা চর্চার প্রচেষ্টা, আর আগামীকালের এই যুদ্ধের আসর একজন মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক তার মেয়েকে, যে তার মনের মতন করে গড়ে তুলবে সে মেয়ের ভবিষ্যৎ জীবন, ঠিক যেমন ভাবে আর 5টা মা করে থাকেন। কিন্তু রানী, তুমি কি ভুলে যাচ্ছ পদ্মাবতীর জন্মানোর মুহূর্তের কথা? তোমার স্মৃতি কি আজ বিস্মৃত হয়েছে? না রাজন, না, আমার স্মৃতি একদম ঠিক আছে, কোনো কিছুই আমি ভুলে যাইনি। কিন্তু তারপরেও আমি অতীতকে আঁকড়ে ধরে না থেকে ভবিষ্যতের কথা ভাবতে চাইছি। এইভাবে চলতে থাকলে মহারাজ, যুবতী পদ্মাবতী সম্পর্কে গোটা নগরীর লোকেরা ছিছিৎকার করবে। আর ইতিমধ্যে যে সে প্রচেষ্টা শুরু হয়ে যায়নি, তাই বা কি বলতে পারে? পদ্মাবতী যদি শরীরচর্চা এবং মল্লবিদ্যায় আগ্রহ রেখে থাকে, তবে এই উজ্জয়িনী নগরীর তাতে কি সমস্যা? বরং তাদের তো ভাবা উচিত তাদের ভবিষ্যৎ একজন সুদক্ষ বীরের হাতে সুরক্ষিত। আর ইতিপূর্বে মল্লবিদ্যায় পারদর্শী নারীর উদাহরণ ইতিহাস এবং পুরাণে তো কিছু কম নেই। তারা কি ভুলে গেছে কৌরব যুবরাজ দুর্যোধনের স্ত্রী ভানুমতির কথা? কেউ কিছু ভোলে না রাজন, আর ভোলে না বলেই আমি আপনাকে সাবধান করছি। আপনি যদি আপনার মেয়ের ভবিষ্যৎ সত্যি সুরক্ষিত চান, তবে তার মল্লবিদ্যা চর্চা বন্ধ করুন মহারাজ। না হলে আপনি বুঝতেও পারছেন না পদ্মাবতীর জন্য আপনি কি ভয়ঙ্কর এক ভবিষ্যৎকে আমন্ত্রণ জানাচ্ছেন। না রানী, এবার তোমার কথা সত্যিই আমি বুঝতে পারছি না। তুমি কি চাও আমাদের মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতোই এই রাজবাড়ির অন্দরমহলে তোমার স্নেহের ছত্রছায়ায় বড় হয়ে উঠুক? মহারাজ, আপনি কেন বারবার সেই অবুঝের মতন কথা বলছেন? আপনি কি জানেন না বীরভদ্র কিরকম চরিত্রের মানুষ? এর আগে এই নগরের কত যুবতী কন্যার সর্বনাশ করেছে। আপনি কি জানেন না পদ্মাবতী যে তাকে মল্লযুদ্ধে আহ্বান জানিয়েছে, সেটাও বীরভদ্রেরই পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত? ভাবুন মহারাজ, ভাবুন একবার। এ তুমি কি বলছো রানী? পূর্ব পরিকল্পিত মানে?
গুপ্তচর মারফত আমার কাছে খবর আছে মহারাজ। এই নগরীর বহু যুবতী নারীর সর্বনাশ করেছে সেই শয়তান বীরভদ্র। আর নগরের সাধারণ যুবতীদের উপর থেকে যখন তার কাম দৃষ্টি উঠে গেছে, তখনই সে চোখ দিয়েছে এই রাজবংশের দিকে। মহামন্ত্রী অনিলের কন্যা রূপবতী এবং রাজকুমারী পদ্মাবতী, ওরা দুই অভিন্ন হৃদয় বান্ধবী। আর এখন বীরভদ্রের নজর পড়েছে রূপবতীর প্রতি। আর এই রূপবতীকে অধিকার করার বাজি নিয়েই এই মল্লযুদ্ধের আহ্বান মহারাজ। এই কথা তুমি কিভাবে জানলে রানী? এই প্রাসাদের বেশ কিছু পরিচারিকা মারফত আমি এ খবর পেয়েছি মহারাজ। তবে আমার বিশ্বাস, এই মল্লযুদ্ধ যদি হয় তবে তাতে পদ্মাবতীরই ক্ষতি। ওই লোভী নরাধাম শয়তান বীরভদ্র এই মল্লযুদ্ধের প্রহসনের আড়ালে পদ্মাবতীর শরীরের প্রতি তার লোভ চরিতার্থ করতে চাইছে। আর তারপর পদ্মাবতীকে পরাস্ত করে রূপবতীর উপর তার অধিকার তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন। আর এই যুদ্ধে সেটাই তার লক্ষ্য মহারাজ। মহারাজ মহারাজ আপনার কাছে আমি আকুতি জানাচ্ছি, আপনি পদ্মাবতীকে নিরস্ত্র করুন, তাকে বিরত করুন, এই মল্লযুদ্ধ থেকে বিরত করুন মহারাজ। দেখো, তোমার কথা আমি বুঝতে পারছি, তবে এক্ষেত্রে দেশের রাজা বা রানী নয়, আমরা ওদের অভিভাবক হিসেবেই ওদের বুঝিয়ে বলতে পারি। আমার বিশ্বাস আমরা বুঝিয়ে বললে বীরভদ্র এবং পদ্মাবতী দুজনেই ব্যাপারটা বুঝতে পারবে এবং এই মল্লযুদ্ধের সম্ভাবনা আমরা এড়িয়ে যেতে পারব। মহারাজ শূরসেনের কথা শুনে উত্তেজিত রানীমা কিছু একটা বলতে যাবার মুহূর্তেই একজন পেয়াদা এসে মাথা নিচু করে প্রণাম করে দাঁড়ায়। মহারাজ, রাজগুরু শ্রীযুক্ত ঋষিকেশ ব্রহ্মচারী আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে মহলের দ্বার প্রাপ্তে উপস্থিত হয়েছেন। আপনি যদি অনুমতি দেন তবে তাকে আমি ভেতরে আসতে বলবো। রাজগুরু এসেছেন? কিন্তু এখন এই মধ্যরাত্রে? আমি এ ব্যাপারে কিছু জানি না রাজন। উনি কেবলমাত্র আমাকে বলতে বলেছেন আপনার সাথে ওনার বিশেষ প্রয়োজন। এখনই উনি আপনার সাথে কথা বলতে আগ্রহী। ঠিক আছে, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি ওনাকে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। এই কথা বলে আর বিন্দু মাত্র বিলম্ব না করে মহারাজ এগিয়ে গেলেন অন্দরমহলের সদর দরজার দিকে। সেখানে তখন দীর্ঘদেহী রাজগুরু অপেক্ষমান মহারাজের সঙ্গে দেখা করার জন্য। মহারাজ তাকে দেখা মাত্রই নতজানু হয়ে তার দুই চরণে হাত রেখে মহারাজ শূরসেন বলে উঠলেন, হে রাজগুরু, আপনি নিজে আমার সাথে দেখা করার জন্য এতটা পথ অতিক্রম করে আসতে গেলেন কেন? আপনি একটা খবর পাঠালেই তো আমি নিজে আপনার সঙ্গে দেখা করার জন্য আসতাম। সে সময় আর নেই মহারাজ শূরসেন। আমি ধ্যান যোগে জানতে পেরেছি আপনি এবং মহারানী শ্রীমন্তী আগামীকাল প্রত্যুষে রাজকুমারী পদ্মাবতীর সাথে বীরভদ্রের মল্লযুদ্ধের আয়োজনের ব্যাপারে যথেষ্টই চিন্তিত, আর সেই কারণেই আমি আসলাম। হ্যাঁ রাজগুরু, আমরাও সেই ব্যাপারেই আলোচনা করছিলাম। আমি মহারাজের কাছে অনুরোধ জানাচ্ছিলাম উনি যেন মল্লযুদ্ধ হওয়াকে যে কোনো উপায় প্রতিরোধ করেন। আমি চাই না এই যুদ্ধ হোক। আপনিও দয়া করে মহারাজকে এই কথাই বলুন। দেখো শ্রীমন্তী, একজন মা হিসেবে এই মল্লযুদ্ধের পরিণতি নিয়ে তুমি যথেষ্ট চিন্তিত হতেই পারো, তবে মনে রেখো পদ্মাবতীর জীবনের প্রতিটা ঘটনাক্রমে ঈশ্বরের নির্দিষ্ট। আশা করি ওর জন্ম মুহূর্তের সেই বিশেষ ঘটনার কথা তুমি বা শূরসেন কেউই ভুলে যাওনি। তাই এই উজ্জয়িনী নগরীর অভিভাবক হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি পদ্মাবতীর পদ অবরুদ্ধ করো না, ওকে ওর মতো বড় হতে দাও।
হে রাজগুরু, আপনার কথা শিরোধার্য, কিন্তু একটি বারের জন্য আপনি ভেবে দেখুন, পদ্মাবতী একজন নারী, সদ্য কি 18 বর্ষ পার করেছে। হ্যাঁ, এই কথা ঠিক, মহারাজের প্রশ্রয়ে সে ইতিমধ্যে অস্ত্রবিদ্যা সম্পর্কে বেশ কিছু নৈপুণ্য লাভ করেছে। ধনুর্বিদ্যায় তার সমকক্ষ এই নগরীতে আর কেউ নেই, কিন্তু মল্লবিদ্যা, সে তো ভেতরে ভেতরে একজন যুবতী কন্যা মাত্র। বিপরীত পক্ষে বীরভদ্র মল্লযুদ্ধে বিশেষভাবে পারদর্শী। এ রাজ্যের সমস্ত পুরুষ মল্লবিদ্যা সে পরাস্ত করেছে, আর তার সামনে পদ্মাবতী একজন নিছক গাছ থেকে ঝরে পড়া পাতার মতো। এই যুদ্ধ হলে পদ্মাবতীর যে প্রাণ নাশের সম্ভাবনা আছে তা নিশ্চয়ই আপনি জানেন গুরুদেব। আর আমার ভাবতে লজ্জা করছে, এই মল্লযুদ্ধের আড়ালে বীরভদ্র আমার মেয়ের শরীরটাকে তার লালসা পূর্ণ করার জন্য পেয়ে যাবে। না না, হে আমি সহ্য করতে পারবো না গুরুদেব, হে আমি সহ্য করতে পারবো না। আমি সবই জানি, তা সত্ত্বেও আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি পদ্মাবতীকে প্রতিহত করো না। এই বীরভদ্রর করা পাপের অন্তিম চরণে এসে পৌঁছেছে। ওকে শাস্তি দানের এটাই উপযুক্ত সময়। এই উজ্জয়িনী নগরী ওর পাপের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য আকুল হয়ে উঠেছে, আর সেই মহান কাজ পদ্মাবতীকেই করতে হবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। এই কথা বলে ঋষিকেশ ব্রহ্মচারী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তার দীপ্ত পদক্ষেপে এগিয়ে গেলেন নিজের আশ্রমের দিকে, আর অন্দরমহলের সদর দরজায় হাত জোড় করে অপেক্ষায় রইলেন উজ্জয়িনীর নরপতি শূরসেন আর তার মহারানী শ্রীমন্তী। কুমারজিৎ, আমি তোমার উপর ভরসা করতে পারি তো? আপনি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারেন রাজকুমারী। আমি জানি বীরভদ্রের সমস্ত চক্রান্তের উৎস কোথায় আছে। আপনি আমার সাথে সাথে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ও সাধনা কক্ষে। তবে তাই হোক, তুমি আমাকে নিয়ে চলো সেখানে। আমি সচক্ষে দেখতে চাই বীরভদ্রের সমস্ত কুকীর্তি। আমি জানি প্রতি রাতে তার একজন করে যুবতী রমণী প্রয়োজন পড়ে তার দৈহিক চাহিদা মেটানোর জন্য, আর তার এই পৈশাচিক নারকীয়তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নগরীর কোনো মানুষ কোনো প্রতিরোধ অবধি করে না। আর সেই কারণে বিনা প্রতিরোধে বীরভদ্রাজ অকুত ভয় হয়ে উঠেছে। আগামীকাল প্রত্যুষে আমার সঙ্গে তার মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে। আমি তার আগে তার সমস্ত নীচ দুষ্কর্ম নিজের চোখে দেখে মহারাজকে জানাবো। তারপর তার উচিত শাস্তির ব্যবস্থা করব। সে কথা ঠিক আছে রাজকুমারী, কিন্তু আপনি তাকে মল্লযুদ্ধের আহ্বান কেন করলেন? মহারাজ শূরসেন তো তার জন্য শাস্তির বিধান দিতেন, তাই তার জন্য পর্যাপ্ত হতো। আর তাছাড়া আপনি তো জানেনই বীরভদ্র কিরূপ নিজ প্রবৃত্তির অধিকারী। আমি জানি কুমারজি, আমি সবটাই জানি। আর সবকিছু জেনেও যখন আমি তাকে মল্লযুদ্ধে আহ্বান জানিয়েছি, তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তবে এখন সে কারণ আমি তোমাকে বলতে পারবো না। তুমি এখন আমাকে বীরভদ্রের মহলে নিয়ে চলো, তাহলেই হবে। পদ্মাবতীর কথায় কুমারজিৎ আর একটুও বিলম্ব করে না। তার চেনা জঙ্গলের একটা গোপন পথ ধরে অন্ধকারে দুই ছায়ামূর্তি এগিয়ে চলে বীরভদ্রের মহলের দিকে। আর ঠিক তখনই বাড়ির একটা সুউচ্চ অলিন্দ থেকে তাদের দেখতে থাকে আর একজন অষ্টাদশী কন্যা, সে রূপবতী। এই সমগ্র পৃথিবীতে একমাত্র রূপবতী জানে কেন পদ্মাবতী
বীরভদ্রের বিরুদ্ধে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের ফলে তার নিজের প্রাণ পর্যন্ত যেতে পারে সেটা জানা সত্ত্বেও তবুও পদ্মাবতী নির্বাক। সে জানে যদি কেউ তার জন্য সুবিচার নিয়ে আসতে পারে তবে সে পদ্মাবতী, যার কাছে ঈশ্বরের শক্তি আছে। কারণ ঈশ্বরের দৈব শক্তি ছাড়া বীরভদ্রের মতো নরাধামের সাথে লড়াই করে কেউই পেরে উঠবে না। তাই রূপবতী একমাত্র তাকিয়ে আছে তার সর্বক্ষণের সঙ্গিনী পদ্মাবতীর দিকে। কষ্টে তার নিজের বুক ফেটে গেলেও সে নির্বাক দর্শক মাত্র। কুমার, তুমি নিশ্চিত তো যে আজই বীরভদ্রের মহলে ওই সব শয়তানের দল জমায়েত হয়েছে? আজই ওর সিদ্ধির অন্তিম দিন? হ্যাঁ রাজকুমারী, আমি নিশ্চিত। আমার কাছে নির্দিষ্ট খবর আছে, সে খবর ভুল হতে পারে না। কুমারজিতের কাছে নিশ্চিন্ততার আশ্বাস পেয়ে আর কোনো কথা বলে না পদ্মা। শুধু পা টিপে টিপে বিন্দু মাত্র শব্দ না করে এসে পৌঁছয় মহলের একেবারে পূর্ব প্রান্তে। বীরভদ্র সেনাপতি বিক্রমের মহল পরিত্যাগ করে এখানে নিজের জন্য এক নিভৃত মহল নির্মাণ করে সেখানেই বসবাস করে। আর পদ্মাবতী জানে সেখানে প্রতি রাতে এক বিশেষ আসর বসে। লোকমুখে সে কথা প্রচারিত হলেও সেই রাতের অন্ধকারে সেই মহলের দিকে আসা তো দূর, ফিরেও তাকানোর প্রচেষ্টাও করে না কেউ। কারণ সকলেই জানে বীরভদ্রর বিরাগ ভাজন হয়ে এই নগরীতে বাস করা যায় না। এর আগে যে কজনই ওর বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করেছে প্রত্যেকেরই কপালে জুটেছে ভয়ঙ্কর মৃত্যু। এই নগরীর একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত করাল প্রিয়ার মন্দিরের বাইরে খুঁজে পাওয়া গেছে তাদের মুন্ডহীন দেহ। কিন্তু কি করে তা সম্ভব হয়েছে তা কেউ জানে না। কুমার, আর কত পথ বাকি? এই গভীর রাত্রে এত দুর্গম পথ আর যে পারছি না। এই শারীরিক ধকল সহ্য করতে আমি আর পারছি না। কুমার, তুমি কি আমার জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করতে পারবে? তৃষ্ণায় যে আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। পথ আর সামান্যই বাকি রাজকুমারী, আমরা প্রায় এসে পড়েছি। আমরা এখন আছি এই মহলের পূর্ব প্রান্তে, আর সামনের দিকে একটু এগিয়েই পড়বে এই মহলের প্রাচীরে ওঠার গুপ্ত সিঁড়ি। সেই সিঁড়ি বরাবর ওপরে উঠতে পারলেই পায়ের তলার মাটি অনেক মসৃণ হবে। প্রাচীরের ওপরের মাটি শান বাঁধানো, আপনার সেখানে পথ চলতে অসুবিধা হবে না। তাই আমার অনুরোধ, এইটুকু পথ কষ্ট করে আসুন রাজকুমারী, না হলে এতটা পথ আসাই যে অর্থহীন হয়ে পড়বে। না না, আমি তা কিছুতেই হতে দেব না কুমার। কিন্তু আমি যে বড় তৃষ্ণার্ত। একটু পানীয় জলের ব্যবস্থা করো কুমার, যেভাবেই হোক একটু পানীয় জলের ব্যবস্থা করো। বড় তৃষ্ণার্ত আমি। প্রাচীরের ওপরেই এক সুমিষ্ট জলের কূপ আছে রাজকুমারী, সেখানে পৌঁছেই আমি আপনার জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করব। আর সেখান অবধি পৌঁছানো পর্যন্ত আপনি আমাকে সাহায্য করুন রাজকুমারী। কুমারজিতের এহেন বিনম্র ব্যবহারে মুগ্ধ হয়ে পড়ে রাজকুমারী পদ্মাবতী। কুমারজিৎ সত্যিই একজন প্রকৃত বন্ধুর মতো ওকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, নিজের সমস্ত রকমের বিপদের সম্ভাবনাকে উপেক্ষা করে। বীরভদ্র যদি জানতে পারে তার এই গুপ্ত মহল পর্যন্ত কুমারজিৎই পদ্মাবতীকে পথ দেখিয়ে নিয়ে এসেছে, তবে তার নিশ্চিত পরিণতি হবে মৃত্যু।
আর সে কথা জেনেও কুমারজিৎ ভয় পেয়ে পিছিয়ে থাকেনি। সর্বান্তকরণে সে এগিয়ে এসেছে বীরভদ্র চক্রান্ত রাজকুমারীর সামনে উন্মোচন করতে, যাতে ওই শয়তানটা তার কৃতকর্মের জন্য শাস্তি পায়। দেখো কুমার, তুমি একজন প্রকৃত বন্ধুর মতন আমাদের নগরীর এই বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। নিজের চরম অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনেও তুমি ভয় পেয়ে পিছিয়ে থাকুনি। বীরভদ্রের বিরুদ্ধে সোচ্চার হতে তাই তোমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশের প্রতি তোমার এই অবদানকে আমি ছোট করব না। তবে এই কথা বলতে পারি, তোমার এই নিঃস্বার্থ অবদান উজ্জয়িনী চিরদিন মনে রাখবে। আপনি কি বলছেন রাজকুমারী? আজ যখন আমার পিতৃভূমির উপর এত বড় শয়তানের থাবা নেমে আসতে চলেছে, তখন সবকিছু জেনেও আমি নিশ্চুপ হয়ে বসে থাকবো? আজকের এই অভিযানে যদি আমরা ধরাও পড়ে যাই, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, বীরভদ্র আপনাকে ততক্ষণ অব্দি স্পর্শ করতে পারবে না যতক্ষণ আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট আছে। এই কথা আপনার জন্য নয়, স্বয়ং মহাদেবকে দেওয়া আমার প্রতিশ্রুতি। হর হর মহাদেব। হর হর মহাদেব। তুমি ঠিকই বলেছ কুমার, আমাদের এই প্রচেষ্টা সফল হবেই। কাল প্রত্যুষের সূর্যোদয়ের সাথে সাথে আমাদের প্রাণের থেকেও প্রিয় উজ্জয়িনী নগরী ওই শয়তানের করাল গ্রাসের হাত থেকে মুক্ত হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাজকুমারী, আমরা প্রাচীরের অপর প্রান্ত যাবার সেই গোপন সিঁড়ির কাছে এসে গিয়েছি। এবার আপনি সাবধানে উঠে আসুন। হ্যাঁ, উপরে উঠে প্রথমেই সেই কূপ থেকে জল দিয়ে আপনার তৃষ্ণা নিবারণ করব। তারপর শুরু হবে আমাদের আসল অভিযান। ঠিক আছে কুমার, তুমি যা বলবে সেই রকমই হবে। তবে আর দেরি না করে তাড়াতাড়ি আসুন রাজকুমারী। উপরে উঠেই প্রথমেই আমরা যাব সেই সুমিষ্ট কূপের কাছে। কুমারজিতের পিছু পিছু পদ্মাবতী অতি সন্তর্পণে সিঁড়ির ধাপ বেয়ে উঠে আসে প্রাচীরের উপরে। সিঁড়ির প্রতিটা ধাপের বাঁকে পাথরের খোদলে জ্বলে রয়েছে মশাল, আর তারই সাহায্যে এক অদ্ভুত আলো আঁধারির সৃষ্টি হয়েছে এই গুপ্ত প্রকোষ্ঠের মধ্যে, যার মাধ্যমে ওরা গিয়ে পৌঁছবে বীরভদ্রের সেই মায়ার জগতে। আর পদ্মাবতী জানে সেই মায়ার জগতের সমস্ত বাধা অতিক্রম করে তার গন্তব্যে পৌঁছতে এই কুমারজিতের সাহায্য তার প্রয়োজন হবেই। একমাত্র কুমারজিতই জানে ওই মহলের আনাচে কানাচে লুকিয়ে থাকা রহস্যের সমাধানের চাবিকাঠি। রাজকুমারী, এই দেখুন সামনেই সেই জলের কূপ। এই কূপের জল অত্যন্ত সুমিষ্ট এবং উপাদেয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার জন্য কিছুটা জল বন্দোবস্ত করে নিয়ে আসছি। কুমারজিতের কথায় কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায় পদ্মা, আর কুমারজিৎ এগিয়ে যায় ওর জন্য জল নিয়ে আসতে। তার কিছুক্ষণের মধ্যেই একটা মাঝারি মাপের সোনার পাত্রে কাঁচের মতো স্বচ্ছ জল নিয়ে আসে কুমার। রাজকুমারী, এই নিন, আমি আপনার জন্য জল এনেছি। এতে আপনার তৃষ্ণা দূরীভূত হবে। হ্যাঁ কুমার, দাও। তৃষ্ণায় আমার বড় কষ্ট হচ্ছিল। এই শীতল মধুর জল পান করে আমার সে তৃষ্ণা দূর হবে। পদ্মা ওর মুখের কাছে দুই হাত জড়ো করে ধরলে কুমার তাতে ধীরে ধীরে জল ঢেলে দিতে থাকে। আর পদ্মা দেখে সত্যি সেই জল অমৃতের মতো সুস্বাদু। ওর শরীরের ভিতরের সমস্ত কষ্ট নিমেষেই দূর হয়ে যায় তাতে। যেন মনে হয় সমস্ত ক্লান্তি ওকে ত্যাগ করে নতুন জীবন শক্তিতে ভরিয়ে দিয়েছে। আর তারপরই আবার ওরা হাঁটা দিতে শুরু করে কুমারজিতের নির্দেশ মতো। প্রাচীরের উপরের পথ সত্যি মসৃণ, তাই এবার হাঁটতে আর কোনো অসুবিধাই হচ্ছে না পদ্মার। রাজকুমারী,
তাড়াতাড়ি আসুন, আর বিলম্ব করাটা সমীচীন হবে না। ওই শয়তান বীরভদ্র। কুমারজিতের কথার মধ্যে হঠাৎ যেন মাথাটা একটা চক্কর দিয়ে উঠল পদ্মার। বুকের ভেতরে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়। ঠিক যেন মনে হয় ওর শরীরের মধ্যে থেকে কেউ একজন সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন করে বাইরে বের হয়ে আসতে চাইছে। একবার নিজের দুই হাতের তালুর দিকে তাকিয়ে দেখে পদ্মা। ওর দুই হাতের তালু তখন টকটকে লাল। ওর হাতের তালুর সমস্ত ধমনী ছিন্ন করে ওর শরীরের রক্ত যেন বের হয়ে যেতে চাইছে। ওর শ্বাস ক্রমশ অবরুদ্ধ হয়ে আসছে, যেন বুকের উপর পাথরের ভার। হঠাৎ করে চোখের সামনেটা একটা অন্ধকারে ঢেকে যায় পদ্মার। কয়েক কদম সামনে হেঁটে চলা কুমারজিৎকে ডাকতে গিয়েও পেরে ওঠে না সে। নিজের পা ফেলার অসাবধানতায় নিজের অঙ্গবস্ত্রেই পা জড়িয়ে সামনের দিকে মুখ থুবড়ে পড়ে যায় পদ্মাবতী। একবার শেষবারের মতো কুমারজিৎকে ডাকার প্রচেষ্টা করলেও ব্যর্থ হয় সে। নিস্তব্ধ রাত্রে পাথরে বাঁধানো প্রাচীর পথে পাথরের উপরেই পড়ে যায় পদ্মাবতী। ধীরে ধীরে ওর চোখের সামনে দৃষ্টি ক্রমশ আবছা হয়ে আসে, তবে সম্পূর্ণভাবে ওর মস্তিষ্কের উপরে নিয়ন্ত্রণ হারাবার আগের মুহূর্ত পর্যন্ত দেখতে পায় ওর সামনে দুজন পুরুষ মানুষ এসে দাঁড়িয়েছে, যাদের ও চেনে, কিন্তু কিছুতেই তাদের নাম মনে করতে পারে না অসহায় পদ্মাবতী। চোখের সামনে আবছা অন্ধকারটা অচিরেই গ্রাস করে নেয় ওর সমস্ত দৃষ্টিপট। জ্ঞান হারায় পদ্মাবতী। বন্ধু, এই নাও, তোমার শত্রুকে আমি তোমার সামনে নিয়ে এসেছি, তোমার নির্দেশ মতো। রাজকুমারী পদ্মাবতী নাকি ঐশ্বরিক ক্ষমতার অধিকারিণী? এবার দেখি কোন ঈশ্বর ওকে ওর এই জীবনের চরম পরিণতি থেকে রক্ষা করতে আসে। বন্ধু, তোমার বন্ধুত্ব পরায়ণতায় আমি সত্যিই মুগ্ধ। তুমি সত্যিই একজন যথার্থ বন্ধুর দায়িত্ব পালন করেছ। পদ্মাবতীকে আমার কাছে নিয়ে এসে তুমি আমার পথ নিষ্কণ্টক করার ব্যবস্থা করেছ। ধন্যবাদ বন্ধু, ধন্য তোমার বন্ধুত্ব। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আমি অচিরেই এই সমগ্র উজ্জয়িনী নগরীর রাজাধিরাজ হব। আর তখন তোমাকে আমি সোনা হিরে জহরতে ভরিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ বীরভদ্র, তবে সোনা হিরে জহরত এসব কোনো কিছুই আমি চাই না। আমি শুধু চাই তোমার বন্ধুত্ব। আমি তোমার দুই চরণ ধরে মিনতি করছি, বন্ধুত্বের মাঝে এইসব উপহার উপঢৌকনের প্রলোভন টেনে এনো না, এতে আমাদের বন্ধুত্বের বিনষ্ট হবে। সত্যিই তুমি মহান বন্ধু, কিন্তু তুমি যে আমার জন্য এত বড় উপকার করলে, তার প্রতিদানে যদি তোমাকে আমি সামান্য কিছুও না দিই, তবে সে যে বড় অবিচার হবে বন্ধু। না না, সামান্য কিছু হলেও উপহার তোমায় নিতেই হবে। ঠিক আছে বন্ধু, তুমি যখন এতই জোরাজুরি করছো, তবে আমি তোমার থেকে সামান্য একটাই মাত্র জিনিস চাইবো, আর আমি জানি তা তোমার হাতের সামান্য এক ধনীকণা ছাড়া আর কিছুই নয়। বলো, যদি সত্যিই তা হয় তবে আমি তোমায় কথা দিচ্ছি, মহারাজ শূরসেনের পতন অবধি তোমাকে অপেক্ষা করতে হবে না। যদি তা সামান্যই হয় তবে আমি তা তোমাকে এখনই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। বলো তুমি কি চাও? বন্ধু, তোমার কাছে সে কথা বলতে আমার বড় দ্বিধা বোধ হচ্ছে। তুমি তো জানোই নিজের জন্য কোনো কিছু কামনা করতে আমার বিবেকে বাধে। আমার সংকোচ হচ্ছে জানো, পাছে তুমি আমায় লোভী ভাবো। আহা, তোমার মনে এত সংকোচ কেন বন্ধু? তুমি আমার যে উপকার করেছো তার জন্য আমি চিরদিন তোমার দাস হয়ে থাকবো।
তাই তোমার একজন নিতান্ত দাস হিসেবে তুমি আমায় আদেশ করো, কি এমন সেই সামান্য বস্তু যা তোমার চাই? আমি কথা দিচ্ছি, তা আমি তোমার চরণে অর্পণ করব। তোমার প্রাণ বীরভদ্র, তোমার প্রাণ। কুমারজিতের বজ্র কঠিন কণ্ঠ শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠে বীরভদ্রর। ওর মেরুদণ্ড বেয়ে ক্ষণিকের জন্য বয়ে যায় একটা হিম শীতল স্রোত। ব্যাপারটা হৃদয় অঙ্গমন করে ওর দিকে ফিরে তাকাতে যেতেই কুমারজিতের হাতে ধারালো তরবারি ঝলসে ওঠে বিদ্যুতের বেগে, আর বীরভদ্রর প্রশস্ত কাঁধের উপর থেকে ছিটকে গিয়ে পড়ে ওর খণ্ডিত মস্তিষ্ক। মুহূর্তের মধ্যেই বীরভদ্রের শরীরটা কয়েকবার ছটপট করে ওঠে, তারপর স্তব্ধ হয়ে যায়। পাথরের মাটির উপর শায়িত পদ্মাবতীর পাশে বীরভদ্রের নিথর দেহটা পড়ে থাকে। দেখেছো বন্ধু, তোমাকে একটু আগে আমি বললাম না, আমি তোমার থেকে যা চাইবো সেটা তোমার কাছে বড়ই সামান্য, আর তুমি কেমন বাধ্য ছেলের মতো তোমার প্রাণ আমার চরণে অর্পণ করলে। আমি তোমাকে তোমার কথাই ফিরিয়ে দিই। তোমার এই আত্মবলিদান সমগ্র উজ্জয়িনী নগরী বহুদিন মনে রাখবে। আজ এই শেষ রাতের ক্ষীণ চন্দ্রকে সাক্ষী রেখে আমি আমার দুই সব থেকে বড় শত্রু বিনাশ করলাম, এক পদ্মাবতী আর দ্বিতীয় বীরভদ্র। এই কথা বলে কুমারজিৎ চিৎকার করে উঠল, এই কে আছিস? এখন এই মৃতদেহ দুটো নিয়ে চল আমার আরাধ্য মা করাল প্রিয়ার সাধন কক্ষে। তারপর এই দেহগুলো নিয়ে কি করতে হবে তা তো তোরা ভালো করেই জানিস। মুহূর্তের মধ্যেই কুমারজিতের বর্ষ বেশ কয়েকজন অনুচর এগিয়ে আসে। প্রস্তর প্রাচীরের মধ্যবর্তী সেই খোলা জায়গায় তারা এসে মাথা নিচু করে সম্ভাষণ জানিয়ে দাঁড়ায়। তারা জানে এরপর ওদের কি করতে হবে। চারজন অনুচর ধরাধরি করে বীরভদ্রের বিশাল দেহ নিয়ে রওনা দেয় দেবী করাল প্রিয়ার কূপের দিকে। আর তাদের মধ্যে শুধু একজন রয়ে যায় সেখানে রাজকুমারী পদ্মাবতীর দেহ পাহারা দেওয়ার জন্য। বাকিরা ফিরে এলে তারা আবারও রওনা দেবে পদ্মাবতীর দেহ নিয়ে। প্রভু, আজ আপনার সাধনা সম্পূর্ণ হবে, তাই না? তোরা তো জানিস কারোর অনাধিকার আগ্রহ আমি পছন্দ করি না, তবু আজ আমার মন খুব ভালো, তাই বল বল তুই কি জানতে চাস বল। তোরা তো জানিস আজ আমি জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি তা ওই মা করাল প্রিয়ার দয়াতে। হ্যাঁ, তবে এ কথাও সত্যি তোরাও আমাকে সাহায্য করেছিস, তাই বল তুই কি জানতে চাস? বল আমাকে বল, আমি রাগ করবো না। না না হুজুর, আপনি যদি রাগ করেন। আরে না রে, তোদের উপর কোনো রাগই আমি করব না। কি বা লাভ তোদের মতো সমাজের নিকৃষ্ট জীবেদের ওপর রাগ করে? যার ওপর আমার সব থেকে বেশি রাগ ছিল তাকে তো আমি শেষ করেই দিয়েছি। আর এই মুহূর্তে আমার আর আমার সিদ্ধির মধ্যে কেউ কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। এ নগরীতে কারোর আর সে সাধ্য নেই। সে তো বটেই প্রভু, আপনার ক্ষুরোদার বুদ্ধি যে অতুলনীয়। বন্ধুত্বের ছদ্মবেশে আপনি বীরভদ্রকে দিয়ে আপনার সমস্ত শত্রুদের নির্মূল করেছেন, আর রাজকুমারী পদ্মাবতীর মনে বীরভদ্রের প্রতি যে বিষ আপনি ভরে দিয়েছেন তাতে তারা দুজনে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে, আর আপনি এই মুহূর্তে তাদের দুজনকেই শেষ করে দিয়েছেন। সে তুই ঠিকই বলেছিস, তবে এখনই বীরভদ্রের মৃত্যু হলে তো হবে না, ওকে আরো একটা কাজ করতে হবে, বুঝলি? মা মা মানে
উনি তো আর এই মুহূর্তে জীবিত নেই। উনি আর কি বা করতে পারবেন? ওরে মূর্খ, পারে পারে, সব পারে। আমার 2 শত্রু নিকেশ হয়েছে, এক পদ্মাবতী, 2 বীরভদ্র, বাকি শুধু একজন, রাজা সুরসেন। একমাত্র তাকে নিশ্চিহ্ন করতে পারলে তবেই আমি উজ্জয়িনীর সিংহাসন দখল করতে পারবো। আর রাজা সুরসেনকে হত্যা করার জন্য আমার প্রয়োজন বীরভদ্রের শরীর, যাতে এই নগরবাসীরা জানবে বীরভদ্রই মহারাজ সুরসেনকে হত্যা করেছে। আর রাজা সুরসেন শেষ হলেই আমি পৌঁছতে পারবো আমার অভীষ্ট লক্ষ্যে। বীরভদ্রের শরীর মানে? তবে কি? বুঝতে পেরেছিস? পেরেছিস তো বুঝতে। এবার বল, কেমন বুদ্ধিটা খাটিয়েছি? সত্যিই প্রভু, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। সত্যি এই উজ্জয়িনী নগরীর রাজ সিংহাসন আপনার কাছে পাখির চোখের মতো, যার জন্য তিলে তিলে আপনি এই এত নিশ্চিদ্র পরিকল্পনা সাজিয়েছেন, যাতে করে কেউ আপনার উপর সামান্যটুকু সন্দেহের আঙুল পর্যন্ত তুলতে না পারে। অথচ এক এক করে আপনার সকল প্রতিদ্বন্দ্বী নিকাশ হবে। সত্যি আপনি মহান। তুই সত্যি একটা গন্ড, মূর্খ, মাথায় গোবর পোড়া এক উচবুক। এই তুই আমাকে চিনতে পারলি? কেন প্রভু, আমি কি কিছু ভুল বললাম? আমার অনুমান কি কিছু ভুল হয়ে গেছে? আপনার লক্ষ্য কি তবে অন্য কিছু? তোর এই কুলোর মতো কানটা আমার কাছে নিয়ে আয় দেখি। আজ্ঞে প্রভু। আরে নিয়ে আয় না, ভয় পাস না, তোর কান কামড়ে ছিঁড়ে নেব না। নিয়ে আয়, নিয়ে আয়। আমি তোর কানে কানে বলে দিচ্ছি আমার কি লক্ষ্য। কুমারজিতের চরিত্রের বৈপারীত্যে এর আগে বহুবারই পরিচিত লোকেরা অবাক হয়ে গেছে। সকলেই জানে শয়তান ওর মাথায় ভর করলে এরকম কোনো নৃশংস কাজ নেই যা ও করতে পারে না। আর সেই কারণেই ভয়ে ভয়ে কুমারজিতের কাছে এগিয়ে আসে সেই অনুচর, আর ওর মাথাটা নিজের 2 হাতে ধরে প্রায় হিঁচড়ে নিজের একেবারে কানের কাছে এনে কুমারজিৎ ওর কানে মুখ দিয়ে বলে ওঠে, শ্রীমন্তী বুঝলি রে মূর্খ, রানী শ্রীমন্তী, এই উজ্জয়িনী নগরীর মহারানী শ্রীমন্তী। তোরা তো জানিস মহারাজের সব থেকে প্রিয় ওই শ্রীমন্তী। তাই ওকে যদি আমার বিছানায় টেনে এনে ওর দেহটা ভোগ করতে পারি, তবে সেটাই হবে আমার মহারাজ সুরসেনের ওপর নেওয়া সব থেকে বড় প্রতিশোধ। ওর ওই মিথ্যা অহংকার এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে যদি ওই শ্রীমন্তীকে আমার চরণে এনে ফেলতে পারি, ওকে আমার দাসীতে পরিণত করতে পারি। কি কি কিন্তু প্রভু, উনি তো মহারানী, আপনার বয়োজ্যেষ্ঠা মাতৃস্বরূপা। উনি এই সমস্ত উজ্জয়িনী নগরীর অভিভাবিকা। তুই থাক তোর এই গতানুগতিক চিন্তা নিয়ে। আর হ্যাঁ, একটা গোপন কথা শুনবি? বল আরে, শুনবি? কুমারজিতের এরকম বালক সুলভ আচরণ দেখে চমকে ওঠে সেই অনুচর। সে কোনো দিন কুমারজিৎকে এত বীভৎস আচরণ করতে দেখেনি। সে অবাক হয়ে তাকিয়ে থাকে কুমারের সেই শান্ত শীতল চোখ দুটোর দিকে। শুনে রাখ, ওই কুল নাশিনী শ্রীমন্তী তোদের জন্য মাতৃস্বরূপা হলেও সে আমার জন্মদাত্রী মা, কিন্তু সেটা হলেও সে আমার শত্রু স্ত্রী। তাই সেও আমার চরমতম শত্রু। তাই তাকে চরম লাঞ্ছনা দিয়ে আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করব।
কুমার শুনতে পায় বাকি অনুচররা ফিরে আসছে। প্রাচীর পথের প্রস্তর খণ্ডে তাদের পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আর সেটা শুনতে পেয়েই কুমার বুঝতে পারে আর সময় নেই। এই অনুচর ওর পরিকল্পনা জানতে পেরে গেছে, তাই তাকে আর বাঁচিয়ে রাখা উচিত নয়। ওকে যা কিছু করতে হবে ওদের ফিরে আসার আগেই করতে হবে। ক্ষণিকের মধ্যেই কুমার ঝাঁপিয়ে পড়ে ওই অনুচরের ওপর। তার দুটো বজ্রর মতো কঠিন হাত চেপে ধরে সেই অনুচরের গলা। লোকটা কিছুটা বুঝে ওঠার আগেই ওর শ্বাসরুদ্ধ হয়ে আসে। চোখের সামনে অন্ধকারে ঢেকে যায়। কয়েকবার নিজের হাত পাগুলো ধাক্কা দিয়ে কুমারকে সরানোর চেষ্টা করলেও পেরে ওঠে না সে। কয়েকবার ছটফট করেই স্তব্ধ হয়ে যায় লোকটা। কিরে, তোদের একটা মৃতদেহ রেখে আসতে এত সময় লাগে? যত সব অকর্মণ্যের দল! আমার এখন পুজোয় বসতে কত দেরি হয়ে গেল বলতো? আপনার দুঃখিত প্রভু, আসলে আপনার বন্ধু বীরভদ্র শরীরের ভার এত বেশি যে আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি, তাই এই বিলম্ব হলো। আমাদের ক্ষমা করে দিন প্রভু। এসব প্রহসন আমার ভালো লাগে না, সে তো তোরা জানিসই। ওসব কথা বলে সময় নষ্ট না করে এই পদ্মাবতীর দেহটাও নিয়ে যা। আর শোন, আমি ভেবেছিলাম বীরভদ্রের দেহ দিয়েই আমার সিদ্ধির ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা সম্ভব হবে না। মা করাল প্রিয়ার সাধনায় আমার দুটি দেহ প্রয়োজন, একটি পুরুষের আর একটি নারীর। কিন্তু সেই দুটি দেহই হতে হবে সর্বাঙ্গ সুন্দর, নিখুঁত। কিন্তু বীরভদ্রর মস্তক খণ্ডিত, তাতে করে আমার সাধনার সম্পূর্ণতা আসবে না। সিদ্ধির অসম্পূর্ণতার সামান্য ত্রুটি আমার এতদিনের প্রচেষ্টাকে শেষ করে দিতে পারে। তাহলে কি উপায় প্রভু? ওরে মূর্খের দল, তোরা পদ্মাবতীর দেহটা নিয়ে গিয়ে যথাস্থানে রাখ, আর পুরুষ মৃতদেহ জোগাড় আমি ঠিকই করে রেখেছি। তবে হুজুর, বীরভদ্রের এই দেহটা কি হবে? সেটা কি ফেলে রেখে আসবো নগরের দ্বার প্রান্তে, জঙ্গলের ধারে? শিয়াল কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করবে, আর সকাল হলে ওর সেই দেহ আর কেউ খুঁজে পাবে না। পাগল হয়েছিস নাকি তোরা? কিরে, তোরা কি পাগল নাকি? বলতো আমায়। তোরা কি জানিস না কাল সকালে পদ্মাবতীর সাথে বীরভদ্রের যুদ্ধ? যতক্ষণ না এই যুদ্ধে পদ্মাবতীকে হত্যা করে রাজা শূরসেনকে সিংহাসন থেকে টেনে নামিয়ে দিতে পারি, ততক্ষণ তো বীরভদ্রকে বেঁচে থাকতে হবে রে। না হলে এইসব হত্যা, রক্তপাত, হিংসের কাজ করে কি আমি দোষীর ভাগীদার হব নাকি? কুমারজিতের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে থাকে ওর অনুচরের দল। ওরা ওদের সীমিত বুদ্ধিতে সত্যি বুঝতে পারে না কুমারজিৎ কি বলছে, কি ভাবছে, কি করতে চাইছে। ওরা শুধু হতভম্বের মতো তাকিয়ে থাকে কুমারজিতের দিকে। সবাই মিলে তাকিয়ে আছে, দেখো না, যেন আমাকেই এখনই গিলে ফেলবে। যা যা, পদ্মাবতীকে রেখায় আমার পুজোর ঘরে, আসনের ওপরে। তবে মনে রাখিস, ওর শরীরে যেন কেউ স্পর্শ করবি না। কারোর মনে যদি সেই স্পর্ধা আসে, তবে এখনই তার গলা কেটে ফেলে দেব। মনে রাখিস, এই মুহূর্ত থেকে উজ্জয়িনী নগরীর প্রতিটা সুন্দরী নারীর ওপর অধিকার শুধু আমার। নগরীর ভাবী রাজাধিরাজ কুমারজিতে। আজ শুধু প্রতীক্ষা আমার সিদ্ধি লাভে, আর তারপর কেউ আমাকে আটকাতে পারবে না। ওদিকে কুমারজিৎ আর পদ্মাবতী
যেখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে একাকী দাঁড়িয়ে রূপবতী। কুমারজিতের চক্রান্ত অনুসারে কুমারজিৎ পদ্মাবতীকে নিয়ে যেতে চলেছে বীরভদ্রের সাধনা কক্ষে, যেখানে মূলাচারী তান্ত্রিক পদ্ধতিতে বীরভদ্র নাকি দেবী করাল প্রিয়ার তপস্যা করে। সে অসীম শক্তি লাভ করতে চায়, আর সেই সিদ্ধি পূরণ হওয়ার আগেই যজ্ঞ বন্ধ করার উদ্দেশ্যে পদ্মাবতী সেখানে যেতে রাজি হয়েছিল কুমারজিতের সাহায্য নিয়ে। আর ওদের এই পরিকল্পনার কথা ওরা ছাড়া একমাত্র জানত রূপবতী। কিন্তু এই সব কিছুই চক্রান্ত যে আসলে কুমারজিতের সাজানো, সেই সম্পর্কে রূপবতী আর পদ্মাবতী তো কোন ছাড়, এই উজ্জয়িনী নগরীর আর কেউই জানে না বলে বিশ্বাস করত কুমারজিৎ। কিন্তু তার সমস্ত চিন্তাভাবনার উপরে যে আরেকটি ঐশ্বরিক চিন্তা শক্তি আছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কুমারজিৎ। শয়তান যতই মায়ার চাল বুনুক, ঈশ্বরের অনাদি সত্যির কাছে তাকে মাথা নিচু করে হার স্বীকার করতেই হয়। তাই কুমারজিতের সমস্ত পরিকল্পনার চাক্ষুষ দৃষ্টি লাভের জন্য অলিন্দে দাঁড়িয়ে রূপবতী। তাকে দিব্য দৃষ্টি দিয়েছেন রাজগুরু, যে কুমারজিৎকে সে তার নিজের বন্ধু ভাবত। তার প্রতি এখন তার মনে শুধুই ঘৃণা ছাড়া আর কিছুই নেই। তবে কুমারজিতের মনে যে এতটা অন্ধকার জমাট বেঁধে রয়েছে, সেটা ওর এতদিনের মিষ্টি ব্যবহারে যে রূপবতী একেবারেই বুঝতে পারেনি। তাই ওর মনের মধ্যে জমে থাকা ঘৃণার ভাগ যে কিছুটা ওর নিজের প্রতিও, সে কথা অনস্বীকার্য। রূপবতী যখন এই সব ভাবছে, তখন ওর পাশে এসে দাঁড়ালো কুলগুরু ঋষিকেশ ব্রহ্মচারী। রূপবতী, রূপবতী। রূপবতী বুঝতে পারে কুলগুরু ঋষিকেশ ব্রহ্মচারী এসেছেন। সে আর বিন্দুমাত্র সময় ব্যয় না করে ব্রহ্মচারীর দুটো চরণ আঁকড়ে অনুনয়ের সুরে জানায়, হে ভগবান, আপনি ফিরিয়ে নিন এই দিব্য দৃষ্টি। আমার জন্য অজ্ঞানতাই শ্রেয়। আপনার দেওয়া দিব্য দৃষ্টিতে কুমারজিতের বাস্তবতা জানতে পেরে আমি স্তম্ভিত, লজ্জিত তাকে এতদিন আমার নিজের বন্ধু বলে মনে করার জন্য। আমার চাই না এই দিব্য দৃষ্টি। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ হয়েই থাকতে চাই। কিন্তু দেশের উপর যখন এত বড় সংকটের মেঘ ঘনিয়ে এসেছে, সেক্ষেত্রেও তোমার কি কিছুই করণীয় নেই কন্যা রূপবতী? তুমি কি তখনও মূঢ় অক্ষ হয়েই থাকতে চাও? আমার উজ্জয়িনী নগরী আমার গর্ব। এই নগরীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মহারাজ সুরসেন এবং রাজরানী শ্রীমন্তী। এদের সঙ্গে আমার পিতাও আছেন দেশের সুরক্ষার জন্য। তাই তারা যা ব্যবস্থা করবেন তা নিশ্চয়ই যথাযোগ্য। সেখানে আমি একজন নিতান্ত সাধারণ দেশবাসী। সাধারণ বা অসাধারণ কেউ জন্মসূত্রে হয় না। ঈশ্বর প্রতিটা মানুষের জীবনে যে কর্ম নির্দিষ্ট করে রেখেছেন, সেই কর্ম সম্পাদনের মাধ্যমেই কেউ মর্যাদা লাভ করে। আবার যদি কেউ হারিয়ে ফেলে তার অর্জিত গৌরব, তাই আমি তোমাকে অনুরোধ করব, তোমার পিতৃভূমির প্রতি দায়বদ্ধ হও। কিন্তু সেক্ষেত্রে আমার কিছু করণীয় নেই রাজগুরু। আর পদ্মাবতী, তার জন্য কি তোমার করণীয় কিছু নেই রূপবতী? আজ দেশের সংকট যদি তুমি উপেক্ষা করতেও পারো, পদ্মাবতীর প্রতি কি তুমি তা করতে পারো? সেও কিন্তু এখন মায়ায় আবদ্ধ,
কুমারজিতের সাধনা সম্পূর্ণ হলেই কুমারজিৎ পদ্মাবতীকে হত্যা করবে। সে কথা কি তুমি বুঝতে পারছো না? সেক্ষেত্রে আমার কি করণীয় আছে রাজগুরু? মহারাজ সুরসেন কিংবা রাজরানী শ্রীমন্তী রাজসভায় কুমারজিতের বিচার করে ওর জন্য যে শাস্তি বিধান দেবেন সেটাই হবে। তুমি যাদের নাম করলে তারা কেউই কুমারজিতের চক্রান্ত ভেদ করতে সমর্থ নন তা তুমি জানো। এই চক্রান্ত ভেদ করতে পারবে একমাত্র বীরভদ্র। বাহুবলী কুমারজিৎ তার সঙ্গে পেরে উঠবে না, কিন্তু এখন সে খণ্ডিত মস্তক পড়ে রয়েছে ওই দুর্গের কোনো একটা অন্ধকার কোণে। সে এখন মৃত, আর অবশিষ্ট রইল পদ্মাবতী। কুমারজিতের সাধনা সম্পূর্ণ হওয়ার পর মুহূর্তেই ও পদ্মাবতীকে বন্দি করবে। আগামীকাল সকালে বীরভদ্রের শরীরের সাহায্য নিয়ে মল্লযুদ্ধে ও হত্যা করবে পদ্মাবতীকে। লোকে জানবে বীরভদ্র পদ্মাবতীকে হত্যা করেছে। তুমি যদি এখনই উদ্যোগ না নাও তবে পদ্মাবতীকে রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু রাজগুরু, পদ্মাবতীর মধ্যে শুনেছি ঐশ্বরিক শক্তির আধান আছে, তাই তাকে এত সহজে পরাস্ত করতে কুমারজিৎ কি সক্ষম হবে? পদ্মাবতীর মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে তা কুমারজিৎও জানে। হয়তো তোমার থেকেই কখনো গল্প ছলে সে কথা জেনেছে, আর সেই কারণেই সে চক্রান্ত করে পদ্মাবতীকে আটকে রেখেছে আর পুরুষ দেহের সঙ্গে শারীরিক সম্ভোগে বাধ্য করছে। সে জানে একমাত্র শারীরিক সংসর্গে লিপ্ত থাকলেই পদ্মাবতীর মন চঞ্চল হবে, ঈশ্বরের পথ থেকে সে ভ্রষ্ট হবে, আর তাহলেই ওর মধ্যে ঐশ্বরিক শক্তির আবেশ হবে না। তাই কাল সকালে বীরভদ্র সেজে হীনবল পদ্মাবতীকে সে সহজেই পরাস্ত করবে, হত্যা করতে পারবে। আর সমগ্র উজ্জয়িনী নগরী দেখবে বীরভদ্র প্রকাশ্যে মল্লযুদ্ধে পদ্মাবতীকে হত্যা করেছে। এতে কেউ এই যুদ্ধের ওপর কোনো সন্দেহ প্রকাশ করতে পারবে না। সকলের মন বীরভদ্রের প্রতি ঘৃণায় ভরে উঠলেও এই সব কিছুর নেপথ্যে থাকা কুমারজিৎকে কেউ কোনো প্রশ্ন করবে না। এবার তুমি বলো, উজ্জয়িনী নগরীর কথা যদি ছেড়েও দিই, পদ্মাবতীর প্রতি হওয়া এই অবিচার তুমি মেনে নিতে পারবে তো? পদ্মাবতীর কথা শুনে মনের ভেতরটা কেঁপে ওঠে রূপবতীর। সত্যিই তো, পদ্মাবতীকে ছাড়া ও বেঁচে থাকবে কি করে? পদ্মাবতী ছাড়া ওকে যে আর কেউ ভালোবাসে না। ওরা দুজনে নিজেদের জন্য যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আগামীকাল সকালেই শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই রাজগুরু ঋষিকেশ ব্রহ্মচারীর মুখে পদ্মাবতীর কথা শুনে বিস্মিত হয়ে পড়ে রূপবতী। তবে কি রাজগুরু জানে নদীর সম্পর্কের কথা? সেটা মনে হতেই জিজ্ঞাসু দৃষ্টিতে রাজগুরুর দিকে তাকালে স্ফীত হেসে রাজগুরু বলে ওঠেন, আমি সবই জানি। ধ্যানযোগে এই উজ্জয়িনী নগরীর প্রত্যেকটা মানুষের মনের গোপন কথার সন্ধান আছে আমার কাছে। তাই কন্যা রূপবতী, আমি তোমাকে অনুরোধ করছি তুমি আর চুপ করে থেকো না। আজ যদি কুমারজিতের সাধনা সম্পূর্ণ হয় তবে ওকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজগুরু, কুমারজিতের মতো এত নিকৃষ্ট মনের একজন দেশদ্রোহীকে প্রতিহত করার সামর্থ্য যে আমার নেই। আমি একজন সাধারণ নারী, আমি কি করে কুমারজিৎকে আটকাতে পারি? সামান্য নয়, তোমার থেকে যা প্রয়োজন তা হলো তোমার উদ্যোগ।
তার কারণ কুমারজিৎকে যুদ্ধে পরাজিত করার সামর্থ্য যে তোমার নেই এ কথা যেমন সত্যি, ঠিক তেমনি পদ্মাবতীকে ওর অচৈতন্য অবস্থা থেকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা যে তুমি ছাড়া আর কারণেই রূপবতী, সে কথা তো তুমি জানো। ঋষিকেশ ব্রহ্মচারীর কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রূপবতী, কারণ সে জানে রাজগুরুর কথা সত্যি। পদ্মাবতীকে তার চৈতন্যে ফিরিয়ে আনতে পারে একমাত্র সেই। পদ্মাবতীর নাকে একমাত্র যখন রূপবতীর শরীরের ঘ্রাণ পৌঁছাবে তখনই সে তার নিদ্রা থেকে জেগে উঠবে। পদ্মাবতীর ওষ্ঠে একমাত্র যখন রূপবতীর সিক্ত ওষ্ঠ স্পর্শ করবে তখনই ওর ঘুম ভাঙবে। রাতের পর রাত ওরা যখন নিজেদের শরীরের মায়ায় একে অপরের মধ্যে লীন হয়ে যেত তখন ওরা দুজনেই অনুভব করেছে সৃষ্টিকর্তার কোনো এক নিয়মে ওরা দুজন দুটো পৃথক শরীর পেলেও একে অপরকে ছেড়ে যাওয়া ওদের পক্ষে অসম্পূর্ণ। রাত্রি নামলে সেই পূর্ণতার খোঁজেই পদ্মাবতী বারবার ছুটে এসেছে রূপবতীর কক্ষে। আর এই কারণেই পদ্মাবতী আসা পর্যন্ত বিনিদ্র অপেক্ষা করেছে রূপবতী, কারণ ওরা দুজনেই জানে একে অপরকে ছাড়া ওদের কোনো অস্তিত্ব নেই। রাত্রে যখন অলিন্দের বাইরে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে সুখ সারি নিজেদের মধ্যে প্রেম আলাপ করতে ব্যস্ত থাকত তখন ওরা মেতে উঠত শরীরী খেলায়। কতক্ষণ যে নির্বাক ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে থেকে সময় অতিবাহিত করত তা ওরা নিজেরাও জানে না। তবে মিলনের মুহূর্তে যখন রূপবতী জড়িয়ে ধরত পদ্মাবতীকে তখন সে চুপ করে থেকে ওর শরীরের স্পর্শ অনুভব করত। কিন্তু এসবই তো ঘটত রূপবতীর কক্ষে। তবে কি রাজগুরু ঋষিকেশ ব্রহ্মচারী এই সমস্ত কথা জানতে পেরেছেন? তবে জানলেনই বা কি করে? তবে কি মধ্যরাত্রে সূক্ষ্ম দেহে এই নগরের পরিক্রমণ করার সময় উনি ওদের মিলনে লিপ্ত হতে দেখেছেন? কন্যা রূপবতী, এখন তোমার মনে একাধিক প্রশ্ন, কিন্তু সেই জিজ্ঞাসা নিবারণের সময় তুমি অনেক পাবে। কিন্তু কুমারজিতের যদি সিদ্ধি লাভ সম্পূর্ণ হয় তবে এই দেশের তথা তোমার পদ্মাবতীর জন্য সমূহ বিপদ। তাই যা করার তোমায় এখনই করতে হবে, না হলে পদ্মাবতীকে বাঁচাবার আর কোনো সুযোগই তুমি পাবে না। কথাটা শুনেই চিৎকার করে ওঠে রূপবতী। না রাজগুরু, আপনি আমায় নির্দেশ দিন আমাকে কি করতে হবে। পদ্মাবতীকে রক্ষা করার জন্য আমি সবকিছু করতে পারি। যদি আপনি বলেন আমি কুমারজিতের সঙ্গে যুদ্ধ করতেও প্রস্তুত। না কন্যা, সে সামর্থ্য তোমার নেই। তুমি শুধু পদ্মাবতীকে জাগিয়ে তোলো। যেন এও ভগবানেরই কোনো নির্দেশ। আমি তোমাকে আমার মায়ায় কুমারজিতের সাধনা গৃহে পৌঁছে দেব। সেখানে এখন কুমারজিৎ তার তান্ত্রিক সাধনার আয়োজন করছে, যেখানে সে তার পুজোর বেদের উপর ওর সেই অনুচরের মৃতদেহের উপর পদ্মাবতীর বিবস্ত্র অচৈতন্য রেখে ওর বুকের উপর বসে সাধনা শুরু করবে। এই অবস্থায় কুমারজিৎ হবে সম্পূর্ণ বিবস্ত্র। আপনি কি বলছেন রাজগুরু? হ্যাঁ, যক্ষিণী করাল প্রিয়ার পুজোর নিয়ম তো তাই। দরকার একটি মৃতদেহ, একটি অসাধারণ সুন্দরী যুবতী সত্য যৌবনা নারীর দেহ,
এই দুইয়ের উপস্থিতিতেও যদি সাধকের মনে কোনো রকম শঙ্কা এবং কাম চেতনা উৎপন্ন না হয়, তবেই দেবী তৃপ্ত হন। যদি সেই সদা যৌবনা নির্বস্ত্র নারীর সংযোগে থেকেও সাধকের পুরুষাঙ্গ সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাকে, তবেই দেবী তাকে সিদ্ধি দান করে। রূপবতী, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ কুমারজিতের সাধনার মঞ্চ প্রস্তুত। একমাত্র যে পদ্মাবতী ওকে পরাজিত করতে পারে, সেই পদ্মাবতী ঘুমিয়ে আছে। তাই আমাদের হাতে পদ্মাবতীকে জাগিয়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বুঝতে পেরেছি রাজগুরু, আর আমার মনে কোনো দ্বিধা নেই। আপনি আমাকে কুমারজিতের সাধনা গৃহে পৌঁছে দিন, আমি সেখানে যাবার জন্য প্রস্তুত। শুধু একটা প্রশ্ন আমার মনে এখনো আছে। আপনি তো ত্রিকালজ্ঞ, বৈদিক উপাচারের সিদ্ধ শক্তি বলে আপনার অগম্য কোনো স্থান নেই, তাহলে আপনি কেন? মনে রেখো, করাল প্রিয়ার সাধনা ওই প্রকোষ্ঠে কোনো দৈব শক্তি কাজ করতে পারে না, আর পারে না বলেই আমার মন্ত্র শক্তি পদ্মাবতীকে জাগিয়ে তুলতে পারবে না। একমাত্র ওকে জাগিয়ে তুলতে পারে ওর মনে জমে থাকা তোমার শরীরের প্রতি আকর্ষণ, যা তামসিক গুণের প্রকাশ। আমার সাথে তার উপরে ক্রিয়াশীল নয়। তাই আমি আজ তোমার কাছে এসেছি সাহায্যের আশায়। কুমারজিতের বাস্তবিকতা তোমায় দেখানোর জন্য তোমায় দান করেছি দিব্য দৃষ্টি। আজ যদি তুমি কুমারজিতের সাধনাকে পণ্ড করতে পারো, তবে কাল সকালে মল্লযুদ্ধে আমি আমার মন্ত্র শক্তি দিয়ে পদ্মাবতীকে সাহায্য করব। কিন্তু এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে রাজগুরু, আপনি দয়া করে আমাকে সেখানে পৌঁছে দিন। সেই মুহূর্তেই রাজগুরু ঋষিকেশ ব্রহ্মচারী ওনার কমণ্ডল থেকে এক গ্লাস জল নিয়ে মন্ত্র পড়ে তা ছুঁড়ে দেন সামনের দিকে। আর ঠিক তখনই সেখানে হঠাৎ করেই বাতাস ঘুরতে শুরু করে। ভয়ঙ্কর চক্রাকার এক ঘূর্ণিবর্তর সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই রূপবতীকে উড়িয়ে নিয়ে চলে যায় বীরভদ্রের দুর্গের দিকে। সেখানে সকলের অগোচরে এক নিম্ন তন্ত্র সাধনায় বসেছে কুমারজিৎ। আর সেই গৃহের দরজার বাইরে সেই হাওয়ার ঘূর্ণবাত এসে পৌঁছে দেয় রূপবতীকে। রূপবতী জানে এরপর আর কোনো কিছুই রাজগুরু করতে পারবেন না, যা করার ওকেই করতে হবে। দরজার মধ্যে দিয়ে পা টিপে টিপে সেই সাধন গৃহে ঢুকে আসে রূপবতী। গৃহের মধ্যেখানে অতিকায় এক ভয়াল দর্শন যক্ষিণীর প্রস্তর মূর্তি। গলায় রক্ত জবার মালা আর মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর লেপা রয়েছে সেই বিগ্রহের গায়ে। সেই মূর্তির বীভৎসতা দেখে বুকটা কেঁপে ওঠে পদ্মাবতীর, কিন্তু তা ক্ষণিকের জন্যই। ও জানে এখানে পৌঁছে ওর নিজস্ব কোনো চেতনাকে প্রাধান্য দিলে হবে না। তখন ওর একটাই লক্ষ্য, জাগিয়ে তুলতে হবে পদ্মাবতীকে। ওম হিং ক্রিং চামুণ্ডায় করলায় প্রেয়সী সম্প্রদায় চ হুং ফট স্বাহা। ওম হিং ক্রিং চামুণ্ডায় করলায় প্রেয়সী সম্প্রদায় চ হুং ফট স্বাহা। এই বলে কোনো একটা সাদা গুঁড়ো মতো পদার্থ সামনে সাজিয়ে রাখা পুষ্পপাত্র থেকে মুঠো করে তুলে নিয়ে দেবী বিগ্রহের সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের দিকে ছুঁড়ে দেয় কুমার। আর তাতেই সেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে অতিকায় মাত্রা নিয়ে। ঘরটা ক্ষণিকের জন্য হলেও আলোয় ভরে ওঠে।
আর সেই আলোয় চারিদিকে তাকিয়ে দেখতেই রূপবতী দেখতে পায় কুমারজিৎ যে আসনের উপরে বসে রয়েছে তার নিচে শায়িত পদ্মাবতীর দেহ। ফলে রূপবতী সেই দিকে এগিয়ে যায়, তবে কুমার ওকে নিশ্চিতভাবে দেখতে পাবে, আর তাহলে রূপবতীরও নিস্তার নেই। কুমার যদি জানতে পারে কেউ তার সাধনায় বিঘ্ন ঘটাতে এসেছে, তবে তাকে সে নির্দয়ভাবে হত্যা করবে, সে ব্যাপারে রূপবতীর কোনো সন্দেহ নেই। কিন্তু রূপবতীর মনে এখন অন্য চিন্তা। ব্যক্তিগতভাবে সে নিজে নয়, তার উপরে সমগ্র উজ্জয়িনী নগরীর রক্ষার দায়িত্ব। কিছুক্ষণ আগেও সে যেমন শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করে পদ্মাবতীকে বাঁচাবার জন্য এসেছিল, এই মুহূর্তে তার চেতনা থেকে সেই ধারণাই বিলুপ্ত হয়ে রয়েছে। তার মাথায় এখন তার দেশকে রক্ষা করার দায়িত্ব। যে শয়তান তার দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পিছপা হয় না, তাকে শেষ করতেই হবে। তবে সেখানে কোনো নিজস্ব চিন্তাধারা থাকতে পারে না। এই সব ভেবেই এক ছুটে রূপবতী এগিয়ে যায় কুমারজিতের আসনের দিকে। সখী, সখী জাগো, আজ এই শয়তানটার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, আমাদের পিতৃভূমি এই উজ্জয়িনী নগরীকে রক্ষা করার জন্য তোমাকে জাগতেই হবে। রূপবতী দেখে পদ্মাবতীর সমস্ত শরীর যেন নীল বর্ণ ধারণ করেছে। সুমিষ্ঠ জলের কূপে আগে থেকেই অমেঘ সম্মোহিনী মাদক মিশিয়ে রেখেছিল কুমারজিৎ, আর তারই প্রভাবে তার এই নিশ্চিত্র নিদ্রা আর বিষক্রিয়ায় জর্জরিত পদ্মাবতী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সখী, সখী জাগো, দেখো আমি তোমাকে নিতে এসেছি। আজ সমগ্র দেশের জন্য তোমাকে জাগতেই হবে। ওঠো সখী, আর ঘুমিয়ে থেকো না। কুমারজিতের আহুতি প্রদানের মন্ত্রে যেন কিছুটা অসঙ্গতি ধরা পড়ে। রূপবতী বুঝতে পারে কুমারজিৎ রূপবতীর উপস্থিতি অনুভব করতে পেরেছে, তাই সে অধৈর্য হয়ে চিৎকার করে ওঠে, সখী, আমাদের হাতে বেশি সময় নেই, তোমাকে জাগতেই হবে, এখনই জাগতে হবে, অন্তত অন্তত আমার জন্য। তখনও অবধি পদ্মাবতীর মধ্যে নিদ্রা ভঙ্গের কোনো লক্ষণ দেখতে পায় না রূপবতী। সে তখন নিরুপায়। শুধু রূপবতী শুনতে পায় কুমারজিতের বিকট চিৎকার, আহ, কে তুই? আমার এই সাধনা গৃহে তুই কি করে এলি? রূপবতী বুঝতে পারে ওর মৃত্যু আসন্ন। মত্ত হাতির মতো কুমারজিৎ এবার ওকে ওর পায়ের তলায় পিষে মারবে। কোনো উপায়ান্তর না দেখে হতভম্বের মতো রূপবতী অপেক্ষা করে থাকে নিশ্চিত মৃত্যুর। ঠিক তখনই ওর মনে পড়ে ঋষিকেশ ব্রহ্মচারীর সেই কথা। উনি বলেছিলেন একমাত্র ওর শরীরের আকর্ষণেই পদ্মাবতীর ঘুম ভাঙতে পারে। বিন্দু মাত্র সময় নষ্ট না করে এক টানে নিজের ঊর্ধ্বাঙ্গের পোশাক খুলে ফেলে রূপবতী। বিবস্ত্র পদ্মাবতীকে দু হাত দিয়ে আলিঙ্গন করে নিজের নিরাবরণ বুক মিলিয়ে দেয় ওর বুকের সাথে। পদ্মাবতীর হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করতে পারে ও। পাগলের মতো পদ্মাবতীর ঠোঁটগুলো নিজের মুখে নিয়ে চুষতে থাকে পদ্মাবতী, আর কেঁদে আকুতি জানাতে থাকে, সখী জাগো, একটিবার চোখ মেলে তাকাও। তুমি যদি এখনো ঘুমিয়ে থাকো তবে আমরা সকলে শেষ হয়ে যাব। তুমি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না সখী।
পদ্মাবতীর ঘন চুলের মধ্যে নিজের মুখ গুঁজে দিয়ে শেষবারের জন্য পদ্মাবতীর শরীরের ঘ্রাণ গ্রহণ করতে থাকে। আর চোখে দেখে কুমার ওর হাতে একটা বিরাট বড় তরবারি নিয়ে দৈত্যের মতো গর্জন করতে করতে এগিয়ে আসছে ওরই দিকে। ভয়ে নিজের চোখ বন্ধ করে নেয় রূপবতী। একটা প্রকাণ্ড বিস্ফোরণে যেন কেঁপে ওঠে গোটা সাধনা গৃহ। কোনো মতে চোখ খুলে রূপবতী দেখতে পায় একটু আগেও যে বিকট দর্শন দেবী বিগ্রহ এই ঘরের কেন্দ্রস্থলে ছিল, সেটা যখন পরিণত হয়েছে কয়েকটা পাথরের টুকরোতে। দেবী বিগ্রহটি চূর্ণ বিচূর্ণ হয়ে সারা ঘরের মাটিতে ছড়িয়ে পড়ে আছে। কি করে তা সম্ভব? কে এই মহান শক্তিধর আছে যে এই দেবী বিগ্রহকে আঘাত আনতে পারে? তবে কি পদ্মাবতীর ঘুম ভেঙেছে? রূপবতীর হৃৎপিণ্ডের স্পন্দন পদ্মাবতীর ওপরে যক্ষিণীর মায়াজালকে ছিন্ন করে ওকে জাগিয়ে তুলতে পেরেছে। পাগলের মতো নিজের চারপাশে তাকিয়ে দেখতে থাকে রূপবতী, কিন্তু কোথায় কে? সারা ঘর যে এক মহা ধূম্রকুণ্ডে আচ্ছন্ন, সেখানে কাউকেই দেখতে পায় না রূপবতী। মহারাজ, শুভ সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এবার আমাদের মল্লযুদ্ধ শুরু করার অনুমতি দিতে হবে। হ্যাঁ, আমি জানি রাজগুরু, কিন্তু এ যুদ্ধ যে অসম। পদ্মাবতী একজন নিতান্ত যুবতী কন্যা মাত্র। সেখানে তার বিপক্ষে বীরভদ্র মল্লযুদ্ধের একজন প্রতিষ্ঠিত যোদ্ধা। এই নগরের সমস্ত যোদ্ধাকে সে ইতিমধ্যেই পরাস্ত করেছে। সেখানে এই লড়াই কি করে হতে পারে? আপনার কথা ঠিক রাজন, কিন্তু এই যুদ্ধের আহ্বান পদ্মাবতী নিজেই দিয়েছে, বীরভদ্র নয়। তাই আপনি যদি এই যুদ্ধের অনুমতি না দেন, তাহলে আপনাকেই পদ্মাবতীকে পরাজিত ঘোষণা করতে হবে। আপনি কি তা করতে প্রস্তুত মহারাজ? না রাজগুরু, কিন্তু মহারাজ, আপনি তো জানেন, যেহেতু এই যুদ্ধের আহ্বান পদ্মাবতী দিয়েছে, তাই যদি এই যুদ্ধ হয় তা হবে বীরভদ্রের শর্ত অনুসারে। আর সেই শর্ত রেখেছে যুদ্ধের সময় তার প্রতিপক্ষ অর্থাৎ পদ্মাবতীকে সে হত্যাও করে, তবে কোনো রাজনৈতিক শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা যাবে না। আমি জানি রাজগুরু, আর সেই জন্যই তো আমার মনে এত দ্বিধা। তবে আপনি দেশের সর্বাধিনায়ক হওয়ার পদাধিকার বলে এই যুদ্ধ পরিত্যক্ত ঘোষণা করতে পারে, আর তার সাথে সাথেই পদ্মাবতীকে বীরভদ্রের দাসী রূপে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তবে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর অযথা সময় নষ্ট করা যাবে না। হে রাজগুরু, আপনি এই নগরীর অভিভাবক, আপনি আমাকে পথ দেখাতে পারেন না? মহারাজ, আমি আপনাকে সুপরামর্শ অবশ্যই দিতে পারি, আর সেই জন্যই আমি আপনাকে বলবো, অসম্মানের পরাজয়ের থেকে সসম্মানে মৃত্যু লাভ শ্রেয়। আর আমার স্থির বিশ্বাস কন্যা পদ্মাবতীও তাই চায়। তাই আমি আপনাকে বলবো, এই মল্লযুদ্ধ হওয়ার অনুমতি দিন। আজ শুধু সমগ্র উজ্জয়িনী নগরী নয়, গোটা পৃথিবী এর দিকে তাকিয়ে আছে। আজ এই মল্লযুদ্ধের প্রাঙ্গণের দিকে। আপনি যুদ্ধটা হতে দিন। আমি কথা দিচ্ছি, পদ্মাবতীকে আমি রক্ষা করব। আপনি যেমন আজ্ঞা দেন প্রভু। রাজা ধীরাজ শূরসেনের আজ্ঞা নিয়ে ঋষিকেশ ব্রহ্মচারী নেমে আসেন মল্লযুদ্ধের প্রান্তরে। মল্লযুদ্ধের পোশাকে সুসজ্জিত দুই যজুধান পক্ষ তখন সেখানে প্রস্তুত, শুধু যুদ্ধ শুরুর নির্দেশের অপেক্ষায়। সেখানে পৌঁছে ঋষিকেশ ব্রহ্মচারী ঘোষণা করেন, শোনো, আমি এই উজ্জয়িনী নগরীর অভিভাবক, আর তোমরা না জানলেও
আমি জানি এই উজ্জয়িনী নগরীর ভবিষ্যৎ নির্ভর করে আছে আজকের এই মল্লযুদ্ধের ফলাফলের উপর। তাই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমাদের দুজনকেই আমার কিছু দেওয়ার আছে। তবে কে কোনটা নেবে সেটা তোমাদেরই ঠিক করতে হবে। আমি তোমাদের জন্য আমার সমস্ত যোগ্য বল একত্রিত করে তৈরি করেছি একটি কবচ, যাতে 100 হাতির বল একত্রিত করা আছে, আর অপর পক্ষে রয়েছে আমার আশীর্বাদ। এবার তোমরা ঠিক করো তোমরা কে কি নিতে চাও। হে রাজগুরু, আমি এই নির্বাচন করার অধিকার বীরভদ্রকে দিচ্ছি। তার সাথে আমি এও ঘোষণা করছি, ও যদি 100 হস্তির বল নিজের জন্য রাখে আর আমার জন্য আপনার আশীর্বাদটুকুনি অবশিষ্ট রাখে, আমি তার সানন্দে মাথা পেতে নেব। ওহে অর্বাচীন নারী, মৃত্যুকালে তোর বুদ্ধি নাশ হয়েছে। যদিও আমি আমার এই 2 বাহুবলেই তোকে অবহেলায় হারাতে সক্ষম, তবুও রাজগুরুর এই কবচ আমি গ্রহণ করলাম। আর এই বৃদ্ধ সন্ন্যাসীর আশীর্বাদ যে তোর কোনো কাজেই লাগবে না, সে কথাও তোকে বলে রাখলাম। ওখানে উপস্থিত 1000 খানেক দর্শনার্থী সহ মহারাজ শূরসেন এবং মহারানী ভয়ে কেঁপে ওঠেন রাজগুরুর কাজ দেখে। শুধু একজন অষ্টাদশী তরুণী ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, যার মুখে খেলে যায় হালকা হাসির রেখা, কারণ সেই একমাত্র জানে রাজগুরুর পরিকল্পনা, আর সে আর কেউ না, সে রূপবতী। সহস্র মানুষের ভিড়ে দাঁড়িয়ে সে তখন শুধু প্রতীক্ষা করে থাকে পদ্মাবতীর জয়লাভের। আর ওখানে উপস্থিত সমস্ত জনগণকে সাক্ষী রেখে রাজগুরু নিজের হাতে বীরভদ্রকে পরিয়ে দেন সেই কবচ, আর গলায় সেই কবচ স্পর্শ করা মাত্রই চিৎকার করে ওঠে বীরভদ্রের শরীরের মধ্যে লুকিয়ে থাকা কুমারজিতের আত্মা। তার তখন আর বুঝতে বাকি নেই রাজগুরু ঋষিকেশ ব্রহ্মচারীর পরিকল্পনা। ওই কবচের মাধ্যমেই তিনি বীরভদ্রর শরীরে আবদ্ধ করে ফেলেন কুমারজিতের আত্মাকে, যাতে কিছুতেই এই শরীর ত্যাগ করে বাইরে না বেরোতে পারে সে। আর ওকে চিৎকার করতে দেখে বীরভদ্রর ভক্তরা জয়ধ্বনি দিয়ে ওঠে ওর নামে। জয় মহাবীর বীরভদ্রের জয়, জয় মল্লবীর শ্রেষ্ঠ বীরভদ্রের জয়, জয় মহাবীর বীরভদ্রের জয়, জয় মল্লবীর শ্রেষ্ঠ বীরভদ্রের জয়। তারপর নিজের কোমণ্ডল থেকে ওনার ডান হাতে জল ঢেলে পবিত্র মন্ত্রোচ্চারণ করে রাজগুরু ছিটিয়ে দেন পদ্মাবতীর মাথায়। আর তার মন্ত্রের মাধ্যমে পদ্মাবতীর সমস্ত আবাহন জানান দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবতকে, যার মধ্যে নিহত এক সহস্র দিকহস্তির বল। প্রত্যেক দিকহস্তির মধ্যে একত্রিত থাকে 1 সহস্র সাধারণ হস্তির বল। নিজের মধ্যে সেই অসীম শক্তির উপলব্ধি করা মাত্রই পদ্মাবতী চরণ স্পর্শ করে প্রণাম জানায় রাজগুরুকে। আর উনি পর মুহূর্তেই মল্লযুদ্ধ সূচনার ইঙ্গিত দিলে পদ্মাবতীর প্রথম প্রহারেই শতহস্ত দূরে ছিটকে পড়ে যায় বীরভদ্র। যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে কুমারজিৎ, আর মুহূর্তের মধ্যেই নেমে আসে দ্বিতীয় প্রহার। বীরভদ্রের বিশাল দেহটাকে 2 হাতে নিজের মাথার উপর তুলে মাটিতে আছড়ে ফেলে পদ্মাবতী। সেখানে উপস্থিত সমস্ত জনগণ তখন স্তম্ভিত। তারা ধারণা করেছিল পদ্মাবতী একজন সাধারণ নারী হয়ে কোনোভাবেই বীরভদ্রের কাছে পেরে উঠবে না, কিন্তু তাদের সকলকে বিস্ময় বিভূত করে মুহুর্মুহু মুষ্টিক আঘাত আছড়ে পড়তে থাকে বীরভদ্রের বুকে। ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলার আগেই বীরভদ্রের শরীর থেকে বের হয়ে যেতে থাকে কুমারজিতের আত্মা। আর ততক্ষণে রূপবতী কুমারজিতের ছেড়ে আসা
দেহটা প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। আর আগুনের ছোঁয়া পেয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে কুমারজিতের সেই দেহ। আর এই সমস্ত কাণ্ড ঘটতে দেখে ওখানে উপস্থিত সকলেই স্তম্ভিত। হে রাজগুরু, এ আমি নিজের চোখে সামনে কি দেখছি? এই যে আমার বিশ্বাসের অতীত, আমার কন্যা পদ্মাবতী কি করে এ হেন একজন অতিকায় মল্লযোদ্ধাকে এভাবে পরাস্ত করতে পারে? কি হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই মুহূর্তে দুজন যযোধান প্রতিপক্ষকে লড়াই করতে দেখলেও জেনে রাখুন, বাস্তবে লড়াইটা হচ্ছে শুভ এবং অশুভ শক্তির মধ্যে। যেখানে আমার নির্দেশে পদ্মাবতীর হয়ে লড়াই করছে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, আর বীরভদ্রের মধ্যে দিয়ে লড়াই করছে এমন এক অশুভ শক্তি যে এই লড়াইয়ের মাধ্যমে পদ্মাবতীর প্রাণ হরণ করে আপনাকে সিংহাসনচ্যুত করে এই উজ্জয়িনী নগরীর রাজাধিরাজ হওয়ার স্বপ্ন দেখছিল। তবে কি বীরভদ্র? না মহারাজ, বীরভদ্র নয়, সে বীর শ্রেষ্ঠ, কিন্তু কখনোই বিশ্বাসঘাতক নয়। হ্যাঁ, এ কথা ঠিক, তার চরিত্রের অসংখ্য দোষ ছিল, কিন্তু সে নিজেও এক ভীষণ বিশ্বাসঘাতকতার শিকার। আপনি যে বীরভদ্রকে লড়াই করতে দেখলেন সে গতকাল রাতেই মারা গেছে। তার কৃতকর্মের শাস্তি সে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে এখানে যে উপস্থিত আছে সে শুধু রাজদ্রোহী নয়, সে একজন কুচক্রী ষড়যন্ত্রকারী। তবে এখানে উপস্থিত কোনো একজন মানুষের সম্মান রক্ষার স্বার্থে আমি তার পরিচয় সর্বসমক্ষে বলতে চাই না। তবে শুধু এইটুকু বলবো, আজ এই মুহূর্তে উজ্জয়িনী নগরী এক গভীর অভিশাপের ছায়া থেকে মুক্ত হলো। সে আর কোনোদিনও এই নগরীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। কিন্তু সে কে না জানলে যে সম্পূর্ণ রহস্যের উন্মোচন হবে না। রাজগুরু, আমি আপনাকে অনুরোধ করছি, এই নগরীর স্বার্থে আপনি আমাদের সেই মহাপাতককে চিনিয়ে দিন, যাতে সে আর দ্বিতীয়বার কোনো ক্ষতি করার পরিকল্পনা না করতে পারে। আমরা তার থেকে সাবধান হতে পারব। মহারাজের নির্দেশ শুনেও রাজগুরু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, কারণ তিনি জানেন যদি কুমারজিতের জন্ম বৃত্তান্ত সকলের সামনে আসে তবে তা মহারানী শ্রীমন্তীর সম্মানের জন্য একেবারেই ভালো হবে না। একই রাজগুরু, আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন? যদি এই মুহূর্তে আপনি আমার মৌনতা ভঙ্গ করে ঘটনাটি সবাইকে না জানান, তবে আমি তাকে আপনার দুঃসাহস জ্ঞান করে এখনই আপনার প্রাণ নাশের নির্দেশ দেব। মহারাজ, রাজগুরু এই মুহূর্তে মৌনতা নিয়ে আমাদের রাজবংশের সম্মান রক্ষার চেষ্টা করছেন। আপনি হয়তো জানেন না, তার কারণ মূলত দুটি। এক, আমাদের কন্যা পদ্মাবতী তার মনের মানুষ হিসেবে বেছে নিয়েছে তারই সর্বক্ষণের সঙ্গিনী মহামন্ত্রী অনিলের সুপুত্রী রূপবতীকে। আমি জানি সমাজ এই সম্পর্কের স্বীকৃতি না দিলেও এটাই বাস্তব। তাই আমি সমগ্র উজ্জয়িনী নগরের বাসিন্দাদের সাক্ষী রেখে আপনার কাছে ওদের এই সম্পর্কের স্বীকৃতি প্রার্থনা করছি, যাতে ওরা দুজনে ভবিষ্যতে একে অপরের সাথে ভালো থাকতে পারে। মহারাজ। মহারানী শ্রীমন্তীর কথায় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন মহারাজ শূরসেন। তবে তার বিস্ময়ের এখনো শেষ হয়নি। মহারাজ, আপনি জানতে চান না আজ আপনার এই সিংহাসন দখলের পরিকল্পনাটি কার ছিল? কে সেই নরাধাম যে আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে পারে? তবে জেনে রাখুন, এই পরিকল্পনা করেছিল কুমারজিৎ। হ্যাঁ, সেই যাকে সকলে আপনারা রাজগুরুর আশ্রমে বেড়ে ওঠা এক অনাথ কিশোর বলে জানেন, কিন্তু তার বাস্তব পরিচয় হলো সে আমার সন্তান,
আপনার সঙ্গে বিবাহের পূর্বে কুমারজিৎ আমার গর্ভে এসেছিল, তাই তাকে জন্ম নেওয়ার মুহূর্তেই আমায় ত্যাগ করতে হয়। সেই থেকে সে বেড়ে উঠেছে রাজগুরুর আশ্রমে। জন্মসূত্রে সে আমার সন্তান হলেও রাজসুখ ভোগ করতে না পারার কারণে তার মনে এই রাজবংশের প্রতি জমে উঠেছিল এক অসম্ভব রাগ এবং ক্ষোভ, যার কেন্দ্রবিন্দু অবশ্য আমি ছিলাম। আর তার মনের সেই ক্ষোভ তাকে এতটাই অধঃপতনে নিয়ে গেছিল যে সে এত বড় চক্রান্ত করতেও পিছপা হয়নি। এই সমস্ত কথা আজ সর্বসমক্ষে প্রকাশিত হলে আমাদের সম্মান মাটিতে মিশে যাবে, এটা সত্যি। কিন্তু কিন্তু একথাও তো সত্যি মহারাজ, অতীতের করা ভুলকে বর্তমানে সংশোধন না করে বুকে আঁকড়ে রাখার জন্য আজ এই চরম রাজনৈতিক সংকট উৎপন্ন হয়েছে। আগামী দিনে রূপবতী এবং পদ্মাবতীর জীবনে যেন এই সংকটের কোনো রেশ না এসে পড়ে, সেটা আপনি নিশ্চিন্ত করুন রাজন। আজ আমি অতীতের সমস্ত ভুল স্বীকার করছি। মহারানী শ্রীমন্তীর স্বীকারোক্তি শুনে বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সিংহাসনে বসে থাকেন রাজা শূরসেন। ওখানে উপস্থিত হাজার হাজার মানুষ তখন অপেক্ষায় মহারাজের মুখে একটি কথা শোনার জন্য। তবে বেশ কিছুক্ষণ পর মহারাজ শূরসেন উঠে দাঁড়ান ওনার সিংহাসন ছেড়ে। রাতের ইশারায় ডেকে নেন পদ্মাবতী আর রূপবতীকে। ওরা দুজন ছুটে এসে মহারাজের চরণ স্পর্শ করে প্রণাম জানালে ওদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন মহারাজ। তারপর নিশ্চুপে অত্যন্ত ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন রাজবাড়ির দিকে। দীর্ঘদিন সিংহাসনের উত্তরদায়িত্ব সামলে মহারাজ শূরসেন যেন অনুভব করতে পারেন এবার উনি যথার্থই ক্লান্ত। এবার নিজের দায়িত্ব অন্য যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিয়ে সিংহাসন ছাড়ার সময় এসেছে। রাজবাড়িতে পৌঁছে নিজের ঘরে প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন মহারাজ শূরসেন। উনি বুঝতে পারেন এবার ওনার বিদায় আসন্ন। উজ্জয়িনী নগরীকে বিদায় জানিয়ে ওনাকে এবার যেতে হবে অমৃতের পথে। আর উজ্জয়িনীর জন্য তিনি রেখে যাবেন একজন সুদক্ষ প্রশাসক, রানী পদ্মাবতী। নমস্কার, আমি পার্থপ্রতিম, আর আপনারা শুনছিলেন রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেল। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক শ্রী শিবাঙ্গনের কলমে নিষিদ্ধ প্রেম। আজ গল্প পাঠে ছিল প্রিয়াংশু। অন্যান্য চরিত্রে অর্পণ, সোমা, পম্পা, রাজ, পার্থপ্রতিম দাস, ইন্দ্রজিৎ, প্রতনু, সুভাষ, অভিষেক, সাত্ত্বিক, ইন্দ্রজিৎ ও মধু বিশ্বাস। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। প্রচ্ছদ অলঙ্করণে টিম রহস্যের অন্ধকারে, আবহে সহায়ক। আজ এই পর্যন্তই, তবে আজ আসি। আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।